আম্মা, ও আম্মা, কথা কও আম্মা। আম্মা, তোমার কষ্ট হচ্ছে খুব। আমি অহনে ওষুধ নিয়ে আইতাছি আম্মা। কুসুম রে, যাস না মা, আমার পাশে বইয়া থাক মা, আমার হাতে সময় নাই বেশি। অমন কথা কইও না আম্মা, তোমার কিছু হইতো না, আমি আছি তো। তুমি একটু সবুর করো আম্মা, আমি জামু আর আমু। শহরের এক ছোট বস্তিতে কুসুম আর ওর মায়ের বাস। কুসুম তখন সবে 5-এ পড়ে। মেয়ের পড়ার প্রতি ঝোঁক দেখে কুসুমের মা আর বারণ করেনি। 9 অবধি পড়ে কুসুম, নিজেই আর পড়েনি। সংসার চলতেই যখন হিমশিম পড়ালেখা করে আর কি হবে। মানুষের বাসায় বাসায় কাজ করে দুজনের সংসার চলে। বাবা ফেলে গেছে অনেক আগেই। মাকে ঘিরে কুসুমের পৃথিবী, আর সেই মা এখন মৃত্যুর পথযাত্রী। দাদা, আমার এই ওষুধগুলো দেন। টাকা আছে কাছে? না দাদা, তাহা তো নাই। তাই আমি কথা দিতেছি, তাহা আমি দিয়া দিব। টাকা নাই, ওষুধ নিতে আইছে। যা ফুট। ওষুধ কি তোর বাপে বানায় যে এমনি এমনি দিয়া দিমু? টাকা দিয়া তবে এ পাবি। দয়া করেন দাদা, আমি টাহা দিয়ে জামু কইতাছি তো। আমার মায় অসুস্থ, ওষুধ না হইলে মায় মারা যাইব। দোহাই আপনার, আমার ওষুধটা দেন। দোকানদার চোখ মুখ কুঁচকে বিরক্ত প্রকাশ করলো। পা ঝাড়া দিয়ে কুসুমকে ফেলে দিল। ফৈনির বাচ্চা, আমার পা ধরছস কেন? তোর শরীরে কত ময়লা দেখছ? যা চোখের সামনে থেকে। টাকা ছাড়া কিছু পাবি না, যা। পড়ে গিয়ে কুসুম হাতে ব্যথা পেল। কষ্ট করে উঠে দাঁড়ালো। ও আল্লাহ, আমি এখন কি করবো? আমার মায়েরে কেমনে বাঁচামো? আল্লাহ সহায় হও। কুসুম কাঁদতে কাঁদতে ছুট লাগালো। বুঝলে করিম, আজকে আমার মনটা ভালো লাগছে খুব। কেন স্যার, বিশেষ কিছু কি হয়েছে? আজ বড় একটা প্রজেক্ট হাতে এসেছে, অনেক লাভ হবে, কিন্তু চিন্তাও আছে বুঝলে। কি নিয়ে স্যার? ছেলেদের নিয়ে আরিফ তবু একটু ব্যবসায় বসে, কিন্তু অর্ণবের তো মনই নেই এসবে। তার আবার কি ইচ্ছে, সে নাকি কলেজের প্রফেসর হবে। আমার এত বড় ব্যবসা থাকতে ওসবে মন। অর্ণব বাবা যদি চায় তাহলে হোক, আরিফ বাবা তো আসেনি আপনার সাথে। তাই তো কিছু বলি না করিম, ছেলের ইচ্ছে বলে কথা। আকাশ চৌধুরী নাম করা ব্যবসায়ী, করিম তার ব্যক্তিগত ড্রাইভার। কথা বলতে বলতে বাসায় ফিরছিল তারা। করিম আকাশ চৌধুরীর দিকে তাকিয়ে কথা বলছিল, আর তখনই করিম, সামনে তাকাও। আহ! ওহ শিট, দেখে চালাবে না গাড়ি? থামো, তাতে দেখো মেয়েটার কি হলো। হঠাৎ ব্রেক কষায় তেমন একটা ক্ষতি হয়নি কুসুমের। আকাশ চৌধুরী আর করিম ঝটপট নেমে গেল। কুসুমের গায়ে লেগেছে, রাস্তা পা ধরে কাঁদছে। মামনি, তুমি ঠিক আছো? কোথাও লেগেছে? চলো ডাক্তারের কাছে যাই। লাগবো না স্যার, আমি ঠিক আছি। তা বললে কি করে হবে? ওই তো পা ধরে বসে আছো। করিম, সামনে কোথাও ডিসপেন্সারি আছে, ওখানে নিয়ে চলো। কুসুম যেতে চাইল না, তবুও জোর করে আকাশ চৌধুরী নিয়ে গেলেন। ঠিক সেই ডিসপেন্সারিতেই যেখানে কুসুম তার মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিল। দোকানদার কুসুমকে দেখে এবার রেগে বলল, এই মেয়ে, তোমার সমস্যা কই? বলছি না টাকা ছাড়া ওষুধ দিব না। আর কাকে নিয়ে আসতো এ? টাকা আনো তারপর। কুসুম নীরবে মাথা নিচু করে কেঁদে চলছে। আকাশ চৌধুরী অবাক হয়ে দোকানদারকে দেখল। পাশ থেকে করিম বলল, ওই মিয়া, তুমি কাকে কি বলতেছো জানো? উনি বিখ্যাত ব্যবসায়ী আকাশ চৌধুরী। দোকানদার এবার হা করে রইল। তড়ি ঘড়ি করে সালাম দিল আকাশ চৌধুরীকে। আপনি আকাশ চৌধুরী? সরি স্যার, আমি চিনতে পারিনি, ক্ষমা করবেন। বলুন কিভাবে সাহায্য করতে পারি? ওর পায়ে লেগেছে, তার ট্রিটমেন্ট করুন। বিনে বাক্যে কাজ করল সে। কুসুমের পায়ে ব্যান্ডেজ করে দিলে আকাশ চৌধুরী টাকা দিতে দিতে বলল, আপনার কথা শুনে বুঝলাম এর আগে ও এসেছিল। যেহেতু ঔষধের দোকান, ঔষধ নিতেই আসবে। ওর যা যা লাগবে তা প্যাক করে দিন। লোকটা মাথা নিচু করে ফেলল। কুসুমকে ওর ওষুধগুলো দিল। করিম, তুমি ওকে গাড়িতে নিয়ে বসাও, বাসায় পৌঁছে দিয়ে আসবো। এই অবস্থায় হাঁটা ঠিক হবে না। করুণ মাথা নেড়ে কুসুমকে নিয়ে যেতেই কুসুম রাজি হচ্ছিল না। আমি যেতে পারবো স্যার, আপনার এই ঋণ কোনোদিন ভুলতাম না। হ্যাঁ। তোমার এই পায়ে হাঁটতে কষ্ট হবে মা, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। কুসুম আর কি বলবে, আগত গাড়িতে গিয়ে বসলো। আকাশ চৌধুরী যেতে যেতে দোকানদারকে বলল, কারোর সাথে এভাবে বাজে ব্যবহার করবেন না।
কেউ এমনি এমনি ঔষধ দিতে আসে না, প্রয়োজনে আসে। মানুষকে সাহায্য করতে শিখুন। আর কিছু না বলেই গাড়িতে গিয়ে বসলো। করিম গাড়ি স্টার্ট দিল। মায়ের চিন্তায় কুসুমের খুব কান্না পাচ্ছে। অনেক সময় হলো সে বাহিরে। তোমার বাসা কোথায় মামনি? নুহাসপল্লীর বস্তিতে। মেয়েটা বস্তিতে থাকে, অবশ্য পোশাকে মনেই হয় গরিব ঘরের মেয়ে। আকাশ চৌধুরী কুসুমের মুখের দিকে চাইল। কি মায়াবী মুখ উজ্জ্বল শ্যাম বর্ণের মধ্যে বড় বড় চোখ, খাড়া নাক। মেয়েটা বস্তিতে থাকলেও চেহারা মায়ায় ভরা। বাড়িতে কে কে আছে তোমার? আমি আর আমার মা। কাঁদছো কেন? কি হলো তোমার? পায়ে ব্যথা করছে? কুসুম কাঁদতে কাঁদতে বলল সব। আকাশ চৌধুরী ভীষণ খারাপ লাগলো। ওরা যখন বস্তিতে পৌঁছলো তখন কুসুমের বাড়ির সামনে ভিড় দেখলো। কুসুম দৌড়ে ঘরে ঢুকলো। ততক্ষণে মা আর বেঁচে নেই। আশেপাশের মানুষগুলো কাঁদছে। ও আম্মা, এই দেখো আমি আইছি। আম্মা তোমার লেগে ওষুধ আনছি, তুমি খাইলে ঠিক হয়ে যাইবা। ও ফাতেমা বুবু, আমার আম্মা কথা কয় না কেন? আম্মা, আম্মা গো, তোমার কুসুম তোমারে ডাকে, উঠো আম্মা। খালায় আর বাইচা নাই রে কুসুম। আমি খালারে দেখতে আইছিলাম, তখন দেখি খালা কেমন করে সবাইরে ভুলায় আনতে আনতে খালারে আল্লাহ নিয়ে গেল। বুবু, তুমি মিথ্যা কইতেছো। আমার মায় আমারে সাইডা কোনো হানে যায় নাই। দেও বুবু, আম্মায় চোখ খুলবো। ও আম্মা, আম্মা রে। কুসুমের কান্নার সকলে কাঁদছে। বাপ ছাড়া মাইয়াটা মারে নিয়ে থাকতো, এখন মাও নাই, কি করবে এই মেয়ে? সে কথাই সবার কুসুম মাকে জড়িয়ে ধরে আছে। আকাশ চৌধুরী এবার ঘরে এলো। মহিলারা তাকে দেখে সরে দাঁড়ালো। আকাশ চৌধুরী কুসুমের কাঁধে হাত রাখলো। কুসুম ফিরে তাকালো। স্যার, আমার মা মরে নাই। আমার মারে উঠতে বলেন স্যার। আপনি ওষুধ কিনা দিছেন না, বলেন মারে উঠতে। কুসুম মা, সত্যিটা মেনে নিতে হয় মা। আল্লাহ তোমার মাকে নিয়ে গেছে তার কাছে। এখন তুমি যদি এভাবে কাঁদো তাহলে তোমার মা কষ্ট পাবে মা। আর কেঁদো না। কুসুম জড়িয়ে ধরল আকাশ চৌধুরীকে। কুসুমের মাথায় হাত বলে দিলেন তিনি। কুসুম আর কাঁদেনি। চোখের সামনে মায়ের দাফন কাফন দেখেছে। মায়ের সব কাজ শেষ হতে আকাশ চৌধুরী সবাইকে বলল, আমি কুসুমকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। এখানে যেহেতু ওর কেউ নেই, ও আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। আমার একটা মেয়ের শখ ছিল খুব, আল্লাহ দেয়নি। এখন এই মেয়েকে আমি আমার বাসায় নিয়ে যেতে চাই। আপনাদের কি মত? আকাশ চৌধুরী ধনী ব্যক্তি। কুসুম ভালোই থাকবে ওখানে, আর দেখেও মনে হলো মানুষটা ভালো। কুসুমও জেনে তাই রাজি হলো সবাই। সবাই অনুমতি নিয়ে কুসুমকে সঙ্গে করে বাড়ির পথে চললেন। উহ, এই ছেলে কবে মানুষ হবে? এই অর্ণব, তোর ফোন বাজছে, উঠে ফোনটা ধর। আর কত ঘুমাবি? অর্ণব মায়ের কথায় হাই ছেড়ে ফোন হাত থেকে রিসিভ করলো। হ্যালো, অর্ণব স্পিকিং। রাগ তো হ্যালো, তুই এখন ঘুমাচ্ছিস কেন সালা? ঘুম পাইছে, ঘুমোচ্ছি, তোর কি তাতে? আর আমার কোনো বোন নাই, তাই শালাও বলবি না। বোন নাই বোন বানাবি। আজকে কি তোর মনে নেই? আজকে আবার কি? হরামির বচ্চ, আজকে আমাদের সাজে যাওয়ার কথা, নিজে বলে নিজেই ভুলে গেছিস। ও হ্যাঁ, তাই তো। তোরা কই এখন? আমরা বাস স্ট্যান্ডে সবাই চলে এলাম, তোর এখনো কোনো খবর নেই। আর 20 মিনিট পর বাস ছাড়বে। তোরা আমাকে এখন বলছিস? তোরে কতগুলো কল দিছি দেখ তো। হ্যাঁ, এখন তুই কি আসবি নাকি আমরা চলে যাব? বাসের টিকিট কাটা শেষ, ক্যান্সেল করলি লস। আমি আসছি এখনই, রাখ তুই। মম, মম, তাড়াতাড়ি এসো তো। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? মম, আজকে আমাদের সাজেক্ট ট্যুর। আমার ব্যাগ গুছিয়ে দাও ফার্স্ট। তুমি ট্যুরে যাচ্ছ, আগে বলনি তো? মনে ছিল না মম, রাগ করো না প্লিজ, তুমি একটু গুছিয়ে দাও না। তোমার বাবা জানলে কিন্তু বকবে। কাম অন মম, বাবাকে আমি বলে দিব, তুমি চিন্তা করো না। অর্ণব ফ্রেশ হতে চলে গেল। নীলা চৌধুরী ব্যাগ গুছিয়ে নিজেও নিচে গেল। অর্ণব রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরুলে দরজা অবধি যেতেই নীলা চৌধুরী ডাকলেন। কি হয়েছে মম, পিছু ডাকলে যে? নীলা চৌধুরী কিছু খাবার দিয়ে দিলেন। মম, এসব কোণে আমি কি এখনো ছোট আছি? কিনে খেতে পারবো তো? চুপ করো, সন্তানরা কখনো বড় হয় না। এগুলো নিয়ে যাও, ক্ষুধা লাগলে খাবে, বেশি করে দেওয়া আছে। তোমার তো আবার খাদক বন্ধু সব। ওকে মা, লাভ ইউ, বাই। বাই মাই সান, সাবধানে যেও, আর ফোন করো কিন্তু অবশ্যই। নীল হাত নাড়িয়ে চলে গেল। ওদিকে রকি বারবার হাত ঘড়ি দেখছে। বাস ছাড়তে আর মাত্র 15 মিনিট বাকি। বাকিদের দিকে তাকে রকি বলল, এই অর্ণবটা যে এখনো কোথায়? কল করছি তাও ধরছে না। আচ্ছা চল আমরা বাসে উঠি,
অর্ণব এলে এলো, না এলো আর কি করার। আমি এসে গেছি গাইস। দাঁত কেলানো বন্ধ কর, এতক্ষণ লাগে আসছে? হ্যাঁ, সরি দোস্ত, মমকে তো চিনিসই। আচ্ছা, সে যাই হোক, চল এখন ওঠা যাক। বাস ছাড়বে বলে কেউ আর কিছু বলল না। যে যার সিটে গিয়ে বসে পড়ল। রকি আর অর্ণব একসঙ্গে বসেছে। আচ্ছা আমরা যে যাচ্ছি, থাকবো কদিন? বেশি দিন থাকা চলবে না, সামনেই আমার বিসিএস, স্বপ্ন পূরণ হওয়ার পালা। এদিকে কোনো হেলফেল করা চলবে না। তোর বাবার এত বড় ব্যবসা থাকতে তুই কেন চাকরি করবি বলতো? তুই ভালো করে জানিস আমার ছোট থেকে ইচ্ছা আমি কোনো সরকারি কলেজ বা ভার্সিটির প্রফেসর হব। সেই ইচ্ছা পূরণ করার জন্য ধরে নে। আর বিজনেস আমি অত বুঝি না, বাবা ভাইয়া আছে, তারাই সামলাক না হয়। তো যা ইচ্ছে, তোকে যাই বলি কোনো কাজে আসবে না, তবে তোর চাওয়াটাও বন্ধ নয়। অর্ণব মুচকে হাসলো। বন্ধু সমাজে তার ভালোই কদর। এর মধ্যে রকি ওর ছোটবেলার ফ্রেন্ড, সেই হিসেবে রকির সাথে ফ্রি বেশি অর্ণব। দুজনের কথা না বলে কানে ইয়ারফোন গুঁজে চোখ বুঝলো। গাড়ি চলছে তার আপন গতিতে। স্যার, ম্যাম যদি কিছু বলে? আপনি তো জানেন ম্যাম গরিবদের তেমন একটা, কুসুমকে যদি ভালোভাবে মেনে না নেয়। ওসব কথা বলো না করিম, নীলাকে আমি দেখব। তুমি বলো, এই বাচ্চা অসহায় মেয়েটাকে কি করে রেখে আসতাম? ওকে দেখেই আমার কেমন অদ্ভুত অনুভূতি হয়েছে জানো। আমার একটা মেয়ের বড্ড ইচ্ছে ছিল। কুসুম ঘুমিয়ে গেছে। কাঁদতে কাঁদতে শরীরে আর কুলিয়ে উঠতে পারেনি বেচারি। আকাশ চৌধুরী ওয়াইফ নীলা চৌধুরী আবার একটু অহংকারী টাইপের। আরিফও হয়েছে তার মতো। এদিকে অর্ণবের আবার মায়া খুব। আর কতক্ষণ লাগবে করিম? বেশি সময় লাগবে না, চলে এসেছি স্যার। আকাশ চৌধুরীর চোখ বুঝলেন। 10 মিনিটের মাথায় নিজের বাড়ির সামনে এসে পড়লেন। গাড়ি থেকে নেমে নিজের তৈরি করা বাড়িটা দেখলেন। তারপর কুসুমকে ডাকলেন। কুসুম, কুসুম, আমরা চলে এসেছি। মামনি, উঠে পড়ো এখন। আম্মা বোর হয়ে গেছে। আম্মা, আমার আজ শরীর ভালো লাগছে না, স্কুলে যাবো না আম্মা। করিমের চোখে পানি চলে এলো। এই ছোট্ট মেয়েটা এতিম না হলেও পারত। নীলা যে একে ভালোভাবে নিবেন না তা রকিম জানে। ওর ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। কুসুম, আমি আম্মা না, উঠে পড়ো। আমার আম্মা কই স্যার? আমার আম্মা? তোমার আম্মা বেঁচে নেই কুসুম। কুসুম থেমে গেল, কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে গেল। সামনের বাড়িটার দিকে তাকিয়ে হা করে রইল কুসুম। এটা কার বাড়ি স্যার? আপনার? আমি এখন থেকে এখানে থাকবো এত বড় বাড়িতে? হ্যাঁ, তুমি এখন থেকে এখানেই থাকবে। আর স্যার স্যার বলছো কেন? বাবা বলো, তুমি তো আমার মেয়ের মতোই। কুসুমের হঠাৎ মন খারাপ হলো। পরক্ষণে বলল, বাবা না, আমি আপনাকে বাবা আঙ্কেল বলবো, কেমন? ঠিক আছে, তুমি আমাকে বাবা আঙ্কেলই বলো। আচ্ছা বাবা আঙ্কেল, তোমাকে এত বড় বাড়িতে কি অনেক লোক থাকে? না মা, বেশি লোক থাকে না। আমার মা, যাকে তুমি দিদুন বলবে, কেমন? আমার স্ত্রী মানে তোমার মামনি। আর আমার 2 ছেলে, বড় ছেলে আরিফ, ছোট ছেলে অর্ণব। ওদের ভাইয়া বলবে, ঠিক আছে? আর লিলি থাকে। লিলি টুকটাক কাজ করে আর কি। কুসুম মাথা নাড়ল। আকাশ চৌধুরী হেসে কুসুমের হাত ধরল, মনে মনে আওড়াল, আল্লাহ, যা ভাবছি তা যেন না হয়। বড় মুখ করে মেয়েটাকে নিয়ে এসেছি, আমার মান সম্মান জানি থাকে। বাবা আঙ্কেল কি ভাবতেছো? কিছু না মা, চলো ভেতরে যাওয়া যাক। কলিং বেল দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ওরা। 2 মিনিট পরে লিলি এসে দরজা খুলে হা করে তাকিয়ে রইল। তুই হা করে তাকিয়ে আছিস কেন? ভেতরে তো যেতে দিবি নাকি? আহেন আহেন। কে এলো রে লিলি? তোর সাহেব আসছে নাকি? ও ম্যাডাম, সাহেব আসছে। নিচে আহেন আপনারা, তাড়াতাড়ি আহেন ম্যাডাম, দেখা যান। নীলা চৌধুরী নিচে নামতে নামতে লিলিকে কিছু বলতে যাবেন, তার আগেই চোখ গেল দাঁড়িয়ে থাকা কুসুমের উপর। কে ও? আকাশ? লিলি, 1 গ্লাস পানি আনতো, বড্ড পিপাসা পেয়েছে। আকাশ, আমি কিছু বলছি তোমায়। কে এই মেয়ে? বলবো, নিয়ে যেহেতু এসেছি অবশ্যই বলবো। তার আগে ডাকো সবাইকে। সাহেব, বাসায় তো দাদি আর আমরা ছাড়া আর কেউ নাই। নেই মানে? আরিফ, অর্ণব কোথায়? আরিফ ভাইজান এখনো ফেরেনি, আর অর্ণব ভাইজান বেড়াইতে গেছে। আরিফ ফেরেনি এখনো? রাত কত হলো? অফিস থেকে তো বের হয়েছে অনেক আগেই। অর্ণব বেড়াতে গেছে? কই গেছে? বন্ধুদের সাথে ঘুরতে গেছো, চলে আসবে 2 দিন পরে। এখন বলো ওকে নতুন কাজের মেয়ে নাকি? কিন্তু বয়স তো কম লাগে,
ও পারবে কিছু? কাজের মেয়ে শুনে কুসুম চোখ তুলে চাইল, কেমন জানি চোখ জোড়া ছলছল করে উঠল। আকাশ চৌধুরী কুসুমকে পরখ করে বলল, না, ও কোনো কাজের মেয়ে না। তাহলে কি? আরিফ ভাই, আর কত খাবি? নেশা না হওয়া পর্যন্ত। অলরেডি 3 বোতল শেষ করেছিস, এবার থাম। বাসায় ফিরবি কি করে? আঙ্কেল যদি দেখে? আমি কি কাউকে ভয় পাই নাকি? কে কি বললো তাতে আমার কি? সাথের বাকি বন্ধুরাও আরিফের সাথে তাল মেলালো। প্রতিদিন মদ গেলা যেন আরিফের নিত্যদিনের কাজ। মাঝরাতে মাতাল হয়ে বাড়ি ফিরে কখনো কেউ দেখে তো কখনো না বেশিরভাগ সময় অর্ণব বাঁচিয়ে নেয়। ওদের বাড়িতে সব ছাই পাশ খাওয়া নিষেধ, তবু আরিফ নেশায় বুধ হয়ে থাকে। ওই যে সঙ্গ দোষ যে তাই। কি রে আকাশ, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? এসো মা, বসো। মেয়েটা কে? ভারী মিষ্টি দেখতে তো। কে ও? ও কুসুম মা, আমার মেয়ে। আবার মেয়ে শুনে সকলের চোখ কপালে। তোমার মেয়ে মানে? আকাশ চৌধুরী সব ঘটনা খুলে বলল। তার শুনে নীলা চৌধুরী বলল, তাই বলো, তুমি এই বস্তির মেয়েটাকে বাড়িতে নিয়ে আসবে? কিছু টাকা দিলেই তো হতো। নীলা চৌধুরীর কথা শুনে কুসুমের গাল বেয়ে পানি পড়ল। আকাশ চৌধুরী এক ধমক দিয়ে বললেন, নীলা, কথা ঠিক করে বলো। বস্তিতে থাকতো বলে কি মানুষ নয়? এতিম একটা মেয়ে, ওকে সাহায্য করা আমার দায়িত্ব। শুনে রাখো সবাই, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে, আমার মেয়ের মতো হয়ে। ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। তুমি এক রাস্তার মেয়ের জন্য আমার সাথে উঁচু গলায় কথা বললে। আকাশ, তবে তুমিও শুনে রাখো, এই কাজের মেয়েকে আমি আমার বাসায় রাখবো না। এটা আমার বাড়ি, কাকে রাখবো কি রাখবো না মা তা আমি ঠিক করব, তুমি না। আমিও দেখব তুমি কি করে রাখো। আর দাঁড়ালো না নীলা চৌধুরী, হন হন করে চলে গেল। নীলা যেতেই আকাশ হাঁপ ছেড়ে বাঁচল। বাবা আঙ্কেল, আমি বরং বস্তিতেই ফিরে যাই। আমার জন্য তোমাকে অশান্তি হইতেছে, এসব আমি চাই না। শোনো মেয়ের কথা, তোর জন্য অশান্তি হবে কেন? এদিকে আয় তো কুসুম। কুসুম আলতো পায়ে আজমিন চৌধুরীর সামনে গেল। কুসুমকে পাশে বসিয়ে থুতনিতে হাত দিয়ে বলল, কি সুন্দর, মাশাআল্লাহ। আকাশ, এতদিন একটা কাজের কাজ করেছিস। মেয়েটার মুখটা কি মায়ায় ভরা, আমার বেশ পছন্দ হয়েছে ওকে। আকাশ চৌধুরী মুচকি হেসে বলল, নীলাকে তো চিনোই মা, তুমি কুসুমকে একটু দেখে রেখো। আর কুসুম অমন কথা বলে না, তুমি এখানে থাকবে। এই লিলি কুসুমকে খেতে দে, অনেক সময় ধরে কিছু খাই নাই। কুসুমের ঘরটা দেখিয়ে দিস, নিচের কর্নারের রুমটা ওকে দিস। লিলি মাথা নাড়ল, খাবার এনে কুসুমকে দিল। কুসুম অল্প কিছু খেল। এইটুকু খেলে চলবে? বেশি করে খেতে হবে। জামা কাপড় তো কিছুই আনোনি মনে হয়। লিলি, তোর একটা জামা দিস ওকে আজকের জন্য। ওহো, আমার তো খেয়ালই ছিল না। কাল এনে দেব মা, আজকে একটু কষ্ট করো। আমার লাগবো না বাবা আঙ্কেল, তোমরা এমনিই অনেক কিছু করছো আমার লাইগা, থাকতে দিছো তাই অনেক। মারবো এক চর, এসব বলতে বারণ করছি না। যাও এখন রুমে যাও, রেস্ট করো যাও। লিলি, ওকে রুম দেখিয়ে দে। আহো আমার লগে। কুসুম লিলির পিছু পিছু গেল। কুসুমকে রুম দেখিয়ে দিয়ে জামা আনতে গেল। রুমটা বেশ বড় না হলেও মোটামুটি আসবাব বলতে একটা খাট, একটা টেবিল, একটা আলমিরা আর একটা ড্রেসিং টেবিল। এটাই কুসুমের যেন চোখ কপালে, এত কিছু, অনেক কিছু। ও আল্লাহ, আমাকে ঘরে তো একটা চকি আর টেবিলই ছিল। আম্মা, তুমি কেন চইলা গেলা আম্মা? কান্তাছো তুমি কুসুম? না লিলি বুবু, কান্দাসি না। আমাকে বস্তিতে তোমার মতো এক বুবু ছিল, তাই তোমারও বুবু ডাকলাম। কিছু মনে করো না বুবু। তুমি আমারে বুবুই ডাইকো কুসুম। আমারও একটা বোন হইলো, আমিও তোমার মতো এতিম গো। যাকগে, এই লও, এই জামাটা আগের ছিল। এই জামাটাই তোমার গায়ে লাগবো মনে হয়, বাকিগুলো লাগবো না। তুমি কাপড় পাল্টাই শুইয়া থাকো, আমি যাই, সবাই খাইতে বলবো আবার। আচ্ছা বাবু, যাও। লিলি ব্যস্ত পায়ে বেরিয়ে পড়ল। কুসুম হতাশ চোখে জানালা দিয়ে বাইরে চাইল। শহরে কত আলো, শুধু আলো নেই তার জীবনে। ছোট থেকে বাবা হারা আর এখন মা। জানালার গ্রিল ধরে চোখ বুঝল কুসুম। কুসুম কি করে লিলি? আমি যাইয়া দেখি কান্তাছে।
মা করছে তো মন ভালো নাই। পরে জামা দিয়ে আইসি কইছি পাল্টে ঘুমাইতে। আচ্ছা এখন যা, তাহলে তোর ম্যাডামকে ডেকে আন, খাবে নাকি? লিলি মাথা নেড়ে ডাকতে গেল, দরজার সামনে গিয়ে বলল, ম্যাডাম, ও ম্যাডাম, খাবেন না? সাহেব খাইতে ডাকে আপনারে। তোর সাহেবকে গিয়ে বল ওই ফকিরের বাচ্চাকে না তাড়ানো অবধি কিচ্ছু মুখে তুলবো না আমি। ওরে আল্লাহ রে, কি দিন আসলো আমার, যাকে তাকে মেয়ে করে নিয়ে আসলো গো। লিলি আর দাঁড়ালো না। এই ম্যাডামকে ওর একদমই দেখতে ইচ্ছে করে না। বড়লোক বলে কি অহংকার। নীলা চৌধুরীর গলার আওয়াজ সবাই শুনল কুসুমও চোখ দিয়ে বারণ না মানা অশ্রুগুলো ঝরিয়ে চলেছে। এমন দিন কেন আইলো আমার? আল্লাহ, তোমার কাছে অনেক অভিযোগ জমা রইল। আমারে কেন বাপ মা হারা করলা? আমার লাগে এখন সবার সমস্যা হইব। এর থেকে মায়ের লগে আমারও লইয়া যাইতা তোমার কাছে। ছোট শরীরে আর কত সয়, সারা দিনই তো কেঁদেই চলছে। অবশেষে দুর্বল হলো, নেতিয়ে পড়ল ফ্লোরি। ওদিকে আকাশ চৌধুরী বড় চিন্তিত। আজমিন চৌধুরী ছেলের হাতে হাত রেখে বললেন, চিন্তা করিস না বাবু, তোর বউ তো এমনই। কত আশা করে বিয়ে দিয়েছিলাম তোকে, বউয়ের হাতে যত্ন পাবো বলে। সুশীল ভদ্র একটা বউ আনবো, কিন্তু সবই কপাল। যাজ্ঞা, কি আর করার, আমি আছি তো কুসুমকে দেখে রাখবো। কত বড় মুখ করে নিয়ে এসেছি মেয়েটাকে, ও এসব শুনলে কি ভাববে বলো তো মা? তুই একটু বোঝাস তোর বউকে। খাবার শেষ করে যে যার ঘরে চলে গেল। লিলি সবকিছু গুছিয়ে নিজের জন্য বরাদ্দ খাবারটুকু নিয়ে সেও চলল তার রুমে। আর কতক্ষণ থাকতে হবে এই বাসের মধ্যে? হ্যাঁ, বসে থাকতে থাকতে কোমরটা ধরে গেল। উফ, তোর আবার কোমরও আছে নাকি রেক্কা? খবরদার প্রিয়, রৈক্যা কবি না একদম। আমার নাম রকি, রৈক্যা না। আর কোমর কি শুধু তোর একাই আছে, আমাদের নেই? আর রৈক্কা আর রকি একই হলো। তোর যে স্বাস্থ্য, তাতে কোমর তো খুঁজেই পাওয়া যায় না। ইনডিরেক্টলি তুই আমাকে মোটা বললি? আমি অতও মোটা নই। আমার মতো শরীর বানাতে কপাল লাগে, কপাল, যা তোর মতো শুটকি পারবে না। এটা হলো ফিটনেস, বুঝলি? আমি চাইও না তোর মতো হতে। এই তোরা থামবি? কি শুরু করছিস? দেখছিস না সবাই ঘুমাচ্ছে। আমার কি দোষ? আমি তো... থাক, তোকে আর এক্সপ্লেন করতে হবে না, ঘুমা। বাস সময় মতো ঠিক জায়গায় থামবে। আর রকি, তুই মেয়ে মানুষের মতো ঝগড়া করছিস। ছি, এত কোমরের সমস্যা তো এলি কেন? আর একটাও কথা বলবি না, চুপ করে বসে থাক। প্রিয়ার রকি গাল ফুলিয়ে দুদিকে মুখ করে বসে রইল। অন্য বাবার কানে ইয়ারফোন গুজে চোখ বুজে রইল। একটু ঘুম আসছিল, তাও এদের জন্য হলো না বিরক্তিকর সব। এখন আর ঘুমিয়ে আসবে না? কি অসহ্য ব্যাপার। অর্ণব বাইরে তাকালো, জানালা খুলে দিল। কাজ চড়াতেই রাতের নির্মল বাতাস এসে মুখে লাগলো। মুচকি হাসলো সে। পাশ ফিরে তাকিয়ে বন্ধুদের অবস্থান দেখলো। ওর কথা মতো ঘুমিয়ে গেছে সবাই। রকির দিকে চেয়ে বলল, সরি দোস্ত, রাগ করিস না প্লিজ। জানিসই তো প্রিয় কেমন। সরি সরি সরি। থাক, আর সরি বলতে হবে না, আমি রাগ করিনি। এই তুই ঘুমাসনি? ঘুমালে কথা বলতে পারতাম, ঘুমাইনি, চোখ বন্ধ করেছিলাম শুধু। অর্ণব জোরে হেসে উঠল, আবার মুখে হাত দিয়ে হাসি আটকালো সাথে সাথে। ওর কাণ্ড দেখে রকিও হেসে ফেললো। বাহ, আমাদের ঘুমাতে বলে নিজেরাই কথা বলছিস, আবার হাসছিস। তুইও ঘুমাসনি? এত শব্দ করে দাঁত কেলালে কার ঘুম থাকে চোখে শুনি? তোর তো কুমিরের ঘুম, সামান্য হাসি দিয়ে ছুটে গেল। বাবা, ভাবা যায় এগুলা? রৈক্যার বাচ্চা, তোরে আজ আমি মেরেই ফেলাবো। কাদের কি বললাম তখন? এদের কন্ট্রোলে রাখা আমার সাধ্য না। ওদের কিছু বলতে যাবে বলে আবার মুখ ঘোরালো অর্ণব, কিন্তু কিছু বলতে পারল না। বন্ধু মহলের খুনসুটি দেখে রাগের বদলে ঠোঁটের কোণে হাসি ফুটল। এরা আছে বলে জীবন সুন্দর। আমার বন্ধুগুলো আজীবন এমন থাকুক। ইস, কি সুন্দর। ভালো বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার। কখনো খাপার সঙ্গে যেমন জীবন খারাপ, তেমনি ভালো সঙ্গেও জীবন সুন্দর। আর এর পেছনে বন্ধুদের অবদান অনেক। আমার বন্ধুগুলোও যদি একটু দুষ্টু, তবে মন মানসিকতা সকলের ভালো। ওদের কথা ভেবেই হাসলো অর্ণব। তখনই রকি হাত দিয়ে পেটে গোতা মেরে বলল, সালা, তুই দাঁত কাঁদছিস কেন? এদিকে আমাকে কত কি বললো শুনলি? বন্ধুই তো, এমন হবেই, এসব কোনো ফ্যাক্ট না। তুই সালা গিরগিটির থেকেও খারাপ, ক্ষণে ক্ষণে রং বদলাস। মাত্রই নিজে কত ধমকি ধমকি দিলি, আর এরই মধ্যে খোলস পাল্টে ফেললি। হ্যাঁ? অর্ণব কিছু না বলে শুধু হাসলো। ওদের হাসি খুনসুটি চলতে লাগলে রাত ধরে। কত করে বললাম এত ড্রিঙ্কস করিস না, এখন সব ঝামেলা আমার।
কত রাত হলো, আজকে বইয়ের হাতে পিটানি নিশ্চিত। এই আরিফ, বাসায় চল, এখন আমি তোকে দিয়ে আসছি। তোর কপালে শনি আছে, আজ সাথে আমারও। আরিফকে ধরে সুদীপ বাইরে বের করলো। আরিফ ঢুলছে, শুধু কোনো হুঁশ নেই তার। গাড়িতে উঠাতে যেতেই হাত ছড়িয়ে নিল। আমি যাব না, কোথাও যাব না, এখানেই থাকবো। নতুন মেয়েটা কত জোশ দেখছিস? খাসা মাল একটা, একে তো আমার পেটে চাই চাই। বাড়ি চল তুই, তোর মাথা পুরাই গেছে। আরিফকে গাড়িতে বসিয়ে জলদি গাড়ি স্টার্ট দিল সজীব। কিছুক্ষণের মধ্যেই ওদের বাড়ির সামনে এসে গেল। আরিফকে ধরে নামালো। মদ গিলে শরীরের ওজন যেন আরও বেড়ে গেছে। উফ, আমার লাইফ হেল হয়ে গেল এর জন্য। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল দুজন, কিন্তু দরজা খোলার নাম নেই কারো। আবারও কলিং বেল বাজালো। আরিফ এত মহা বিরক্ত। সজীবের বউ ফোন দিচ্ছে বারবার। অগত আরিফকে দরজার সাথে দাঁড় করিয়ে চলে যেতে হলো সজীবকে। আরিফ, আমাকে যেতে হবে, তোর ভাবি ফোন দিচ্ছে। কেউ না কেউ দরজা খুলবে, ভালো ছেলের মতো চুপচাপ রুমে চলে যাবি। আরিফ শুধু মাথা নাড়ালো। সজীব যাওয়ার আগে আরেকবার বেল বাজিয়ে গেল। লিলি ঘুমু ঘুমু চোখে বেরিয়ে এলো। এত রাইতে ক্যারাই যে বেল বাজায়। লিলি দরজা খুলতেই আরিফ লিলির উপর ঢলে পড়ল। লিলির ঘুম মুহূর্তেই ছুটে গেল। বড় ভাইজান আপনি? সি কি গন্ধ, সরেন কইতেছি, সরেন আমার উপর থেকে। লিলি, তুই কিন্তু সুন্দর আছিস। সি ভাইজান, উঠেন আমার উপর থেকে, যান ঘরে যান। যাবো তো। আরে লিলি, শোন না। বড় ভাইজান আপনি আপনার ঘরে যান। আরে বাস, এখন দেখি বাড়ির কাজের লোকও গলা উঁচু করে কথা বলে। ভাইজান সারেন আমায়। সারেন, লাগতেছে ভাইজান। মুখের বলি দেখি অনেক বাড়ছে তোর। এমন শিক্ষা কে দেয় তোকে? লিলি এবার ধাক্কা মেরে দৌড়ে রুমে চলে গেল। আর আরিফ লিলিকে বকতে বকতে রুমে গেল। ফকিন্নির বাচ্চা, কত বড় সাহস আমার মুখের ওপর কথা বলে। আরিফ চৌধুরীর সাথে উঁচু গলায় কথা বলার ফল বোঝাবো তোকে শালি। আল্লাহর কত জৈব, বড় ভাইজান হের সীমা পার কইরা লাগছে। আর সইমু না, এবার অর্ণব ভাইজান রে কইতেই হইব। বাস তার নির্দিষ্ট স্থানে থামলো। বাস হঠাৎ থামায় অর্ণবের ঘুম ছুটে গেল। হাই ছেড়ে জানালার বাইরে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। ও মাই গড, ও মাই গড। এই উঠ তোরা, রকি ওঠ। আচ্ছা ভাই, একটু ঘুমাই না। লাথি মেরে ঘুম ছুটিয়ে দিব। এসে পড়েছি, ওঠ তাড়াতাড়ি। প্রিয়া, জুই, শিশির, ওঠ, এসে পড়েছি। সকলে হাই ছেড়ে উঠে পড়ল। ইতিমধ্যে বাস ফাঁকা হয়ে গেছে। এই অর্ণব, চলে এসেছি আমরা। অর্ণব মাথা নাড়ল। সাবধানে নেমে পড়। শিশির ব্যাগগুলো এক এক করে নামা। ওইটাকে কি করবি? ও তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। ওর ব্যবস্থা আমি করছি, তোরা নাম। ওরা মাথা নেড়ে নেমে গেল। অর্ণব রকির সামনে এসে দু হাত গুজিয়ে দাঁড়িয়ে রইল। 2 মিনিট, 5 মিনিট করে 7 মিনিট যখন পার হলো, তখন সত্যি সত্যি থাপ্পড় লাগালো রকির গালে। কে কে কি কি হয়েছে? চোর নাকি ডাকাত? চোরও না, ডাকাতও না অর্ণব। রকি এবার গালে হাত দিয়ে অসহায় চোখে তাকালো। তুই আমায় মারতে পারলি দোস্ত? হ্যাঁ পারলাম, গন্ডারের মতো ঘুমালে তো দিবই। এখন নাম, না হয় আরেকটা দিব। রকি উঠে দাঁড়ালো, সবশেষে নেমেও গেল। ওরা নামতেই দেখে জুই আর প্রিয়া লাফালাফি করছে। শিশির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে মাইয়া মানুষ। আহা রকি, চুপ কর। শুনলে তুলকালাম কাণ্ড বাঁধাবে। এই তোরা কি করছিস? তবে কে বলবে এরা গ্র্যাজুয়েশন শেষ করেছে? আমার কথা একদমই শোনে না। তোর কথা শোনার সময় নেই, দেখছিস কি সুন্দর প্রকৃতি। সবাই চারপাশে প্রকৃতি দেখায় মনোযোগ দিল। আসলে সুন্দর। এত সুন্দর প্রকৃতি দেখার জন্য হলেও পৃথিবী ঘুরে দেখা উচিত। হ্যাঁ, সেই এক্ষুনি ঘুরে নাও। কিছুদিন পরে ভার্সিটির প্রফেসর হয়ে যাবে, তখন আর এসব হবে না। আচ্ছা এসব কথা থাক, চল গন্তব্যে যাওয়া যাক। হোটেল বুক করতে হবে আবার। না না, হোটেলে থাকবো না, রিসর্টে থাকবো। প্লিজ অর্ণব, প্লিজ রিসর্ট। ওকে ওকে, রিসর্ট হ্যাপি। ইয়াহু! সকলে খুশিতে আটখানা হয়ে গেল। অর্ণব গুগলে সার্চ দিয়ে সাজেকের সব থেকে ভালো রিসোর্টগুলোর দেখে নিল। আবার অনেক খিদে লাগছে আর এত সকালে কোনো হোটেলও তো খোলা পাবো না। পেটুক কোথাকার। চুপ থাক তুই, আমার খাওয়া নিয়ে কিচ্ছু বলবি না। অর্ণব কিছু কর, বড্ড ক্ষুধা লাগছে। আমারও ভালো লাগছে রে। কি করা যায় বলতো? জায়গা মতো পৌঁছাতে তো এখনো ঘন্টাখানিক লাগবে। আমার ব্যাগ খোল। তোর ব্যাগ খুলে কি হবে? আমরা বলছি কি আর তোর বলছিস কি?
যা বললাম তা কর। ব্যাগের দ্বিতীয় নাম্বার চেইনটা খুলে দেখ, সমস্যার সমাধান পেয়ে যাবি। অর্ণবের উপর রাগ দেখে ব্যাগের চেইন খুলে রকি। অর্ণব ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ির ব্যবস্থা করছে। ব্যাগ খুলতেই হা করে রইল রকি। কি রে, হা হয়ে আসিস কেন? কি আছে ব্যাগে? রকি ঘাসের উপর পা ছড়িয়ে দিয়ে বসে এক এক করে খাবার বের করতে থাকলো। এত খাবার দেখে সবাই তো। শুধু শুধু চিল্লালি, একবার বললে কাজটা করবি। এত খাবার কিভাবে কি? তুই এইসব আনলি কোথা থেকে? ইটস ম্যাজিক। এই না, সত্যি এত খাবার কিভাবে এখানে? আমার মমকে তোরা চিনিস না, আসার আগে এগুলো জোর করে দিয়ে দিয়েছে। উফ, জিও আন্টি, আন্টি এত ভালো না, কি আর বলবো। হ্যাঁ, আর একটা কথা অবশ্য বলেও ছিল। কি কথা রে? না থাক, ওসব বলা যাবে না। আরে বলে ফেল, আন্টি কি ভালো খাবার বানায়। আহা আহা, যেন অমৃত। ঠিক আছে তাহলে শোন কি বলল মম। মম তো জানতো আমার কিছু পেটুক বন্ধু আছে আমার একার জন্য, দিলে কি আর হবে, তাই বেশি করে দিল। অর্ণবের কথায় সবাই খিলখিল করে হেসে দিল। রকি মুখ গোমরা করে বসে রইল। অর্ণব হাসি থামিয়ে রকির পিঠে চাপড় মেরে বলল, আই এম জোকিং ইয়ার, তুই খা, সবাই খেয়ে নে, কিছু গাড়ি এলো বলে। রকি হেসে আবার খাওয়া শুরু করলো, সাথে বাকিরাও। ওদের হাসি আনন্দের মধ্যে চলল সময়। কিন্তু অর্ণব জানতেই পারল না তার বাড়িতে কি কাণ্ড ঘটেছে। লিলি, এই লিলি, এদিকে আয় তো। লিলি রান্নাঘরে কাজ করছিল, ম্যাডামের ডাকে কাজ ছেড়ে ছুটে এলো। আকাশ চৌধুরী অফিসে চলে গেছে কিছুক্ষণ আগে। যে ম্যাডাম কন কি কইবেন? আমার ব্রেকফাস্ট রেডি কর। যে আচ্ছা ম্যাডাম। নীলা চৌধুরী এসে সোফায় পাড়ের উপর পা তুলে বসলো। লিলি নাস্তা রেডি করার জন্য পা বাড়ালো। নীলা চৌধুরীর খাবার রেডি করতে লাগলো। সবকিছু গুছিয়ে বলল, আহেন ম্যাডাম, খাইয়া লন। বাকিরা কই? আরএফ কি কাল ফিরেছে? বড় সাহেব অফিসে চইলা গেছে, বড় আম্মা ঘরেই আছে, বড় ভাইজান হের ঘরেই আছে। অনেক রাত কইরা ফিরছে হে। এই ছেলেকে নিয়ে আর পারি না। তা সে কালকে মেয়েটা কই? লিলি পানি ঢালছিল। কুসুমের কথা শুনতেই লিলির হাত থমকে গেল। ম্যাডাম কুসুমের কথা জিজ্ঞেস করলো, বললে উৎফুল্ল হয়ে বলল, ওহ, মনে হয় ঘরেই আছে ম্যাডাম। কোনো দরকার? ম্যাডাম আমারে কন, আমি কইরা দিমু। ডেকে আন একটু, ভালো করে দেখি নবীকে। মুহূর্তে লিলির হাসি মুখ কালো হয়ে গেল, ঠায় দাঁড়িয়ে রইল। কি বলছি তোকে, কানে চায় না? যা ডেকে নিয়ে আয়। কোথাকার ম্যাম সাহেব এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। লিলি কেঁপে উঠল ভয়ে। কুসুমকে ডাকতে তার রুমে গেল। রুমে ঢুকতে এক চিৎকার দিয়ে উঠল। দৌড়ে কুসুমের কাছে গেল। ও কুসুম, কুসুম তুমি নিচে কেন কুসুম? কুসুমের হুঁশ নেই। লিলি হাত দিয়ে গায়ে ধরতেই ছিটকে দূরে সরে দাঁড়ালো। কুসুম চোখ খুল বইন, এত জ্বর আইলো কেমনে? আল্লাহ, গা পুড়ে যাইতেছে। কুসুম, ও কুসুম চোখ খুল। কুসুম পিটপিট করে চাইল। বুবু আমারে একটু ধইরা উঠাও। লিলি কুসুমকে ধরে বিছানায় নিয়ে বসালো। লিলির চিৎকার শুনে নীলা চৌধুরী এলেন। কি হয়েছে এখানে? লিলি, তুই চিৎকার করলি কেন? কি সমস্যা? ম্যাডাম, কুসুমের অনেক জ্বর, গা পুড়ে যাইতেছে। নীলা চৌধুরী কপাল কুঁচকে কুসুমের দিকে তাকালো। মেয়েটা জ্বরে একদম নেতিয়ে পড়েছে। হঠাৎ কি যেন মনে হতেই নীলা চৌধুরী আলতো হাসল। এই সামান্য জ্বরে কেউ এমন করে? সামান্য না ম্যাডাম, অনেক জ্বর। আপনি একটু শুইয়া দেখেন। ছি, অমন কাজের লোকের শরীরে আমি হাত দেব? ছি ছি ছি, কি নোংরা। এই মেয়ে, যাও গোসল করে ভালো মতো পরিষ্কার হয়ে আসো। কাজ আছে অনেক। এ বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে। আজাইরা টাকা নষ্ট করব কেন? দেখে তো মনে হয় ভালোই কাজ করতে পারো। ছোট লোকের বাচ্চা বলে কথা। লিলি এবার অবাক হলো, এত নিষ্ঠুর। কিন্তু ম্যাডাম। তোকে কিছু বলতেছি, দরদ উতলে পড়ছে। বেশি করবি তো লাথি দিয়ে বিদায় করে দেবো। যা তোর কাজ যা। বুবুরে কিছু কোয়েন না মামুনি, আমি যাইতেছি। এই কি বললি তুই? মামনি? হোয়াট রাবিস! মামনি কি? ছোট লোকের মুখে মামনি মানায় না, ম্যাডাম বলবি। 10 মিনিট সময়ের মধ্যে আসবি। কথাটা বলে হনহন করতে করতে চলে গেলেন। কুসুমের চোখ ভিজে এলো। ছোট মেয়েটার চোখ বেয়ে পানি পড়লো। লিলির চোখেও পানি এসে গেছে। কুসুম তুমি। কিছু হইতো না আমার বুবু, এর আর কি এমন কত জ্বর হইল।
তুমি ভাইবো না বুবু, যাও তুমি, না হয় তোমারও বকবো, যাও। লিলি চোখের পানি মুছে চলে গেল। কুসুম দুর্বল শরীরটাকে টেনে হিঁচড়ে ওয়াশরুমে নিয়ে গেল। কোনো রকমে গোসল সেরে বের হলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার, মাথা ঘুরছে, শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তবুই শরীরে বের হলো। নীলা চৌধুরী আয়েশ করে খাচ্ছিল। কুসুমকে দেখে মুচকি হেসে বলল, এসেছিস তাহলে? এত সময় লাগে? আমার জন্য ফল কেটে নিয়ে আয়। কুসুম মাথা নেড়ে চলল। এক পা এগোতেই মাথা ঘুরে গেল, তবুও সামলালো নিজেকে। বুবু, ফলগুলো দাও তো। কি করবা, খাবা? অমন বড় লোকই খাও না, আমাকে গলা দিয়া যাইব না বুবু, ম্যাডাম কাটতে কইলো। কি কষ্ট সেই হাসিতে। গরিব বইলা আমগো কি কোনো দাম নাই? তোমার তো শরীর কাঁপতেছে, তুমি খাটতে পারতে না। আমি কইরা দিতেছি, দাঁড়া। না বুবু, ম্যাডাম দেখলে রাগ করবো, আমি পারবো, তুমি একটু আগায় দাও। লিলি এগিয়ে দিল। ছুরি দিয়ে কাটতে হবে দেখে কুসুমের ভয় লাগলো। একটা ফল কাটতেই হাত কেটে নিল কুসুম। আহ, কি হলো? ও মা, হাত কাইটা গেছে দেখি। ধারালো ছুরি বিধায় অনেকটাই কেটে গেছে কুসুমে। হাত চেপে ধরে ঠোঁট কামড়ে কাঁদছে। লিলি দ্রুত এক বোল পানিতে হাত ডুবলো। একটা ফল কাটতে এত সময় লাগে? ফকিন্নির বাচ্চা, মা কোনো কাজ শেখায়নি? কথাটা খুব লাগলো কুসুমের। হাত টেনে ছাড়িয়ে বলল, ছাড়ো বুবু, এইটুকুই তো কাটছে, কিছু হইব না। আইতাছি ম্যাডাম, হইয়া গেছে। কুসুম জোরে শ্বাস নিয়ে বাকি ফলগুলো কেটে নিয়ে গেল। দুটো ফল মুখে দিয়ে আর খেলো না। নীলা চৌধুরীর খাওয়ার মাঝে আরিফ নেমে এলো। গুড মর্নিং মম। মর্নিং মাই সান, আসো নাস্তা করবে। আরিফ হেসে চেয়ার টেনে বসলো। কুসুমকে দেখে ভ্রু কুচকে গেল। ওকে মম। নতুন কাজের মেয়ে, এই মেয়ে যাও আরিফের জন্য নাস্তা আনো। কুসুম মাথা নেড়ে খাবার আনতে গেল। হঠাৎ নতুন কাজের মেয়ে কেন মম? আনলাম, বাড়ির কত কাজ একজনে হয় না, তাই আর কি। আর তুমি নাকি কালকে অনেক লেট করে ফিরেছো, এসব কি আরিফের তোমার পাপা জানলে কি হবে ভাবতে পারছো? সরি মম, আর হবে না। লিলি, তুই এই খবর আবার মাকে দিয়েছিস, খুব বড় ভুল করেছিস, তোকে এর জন্য পস্তাতে হবে। কুসুম খাবার এনে আরিফের সামনে রাখলো। আরিফ একবার কুসুমের দিকে আর একবার খাবারের দিকে চাইলো। কি হয়েছে আরিফ, খাও। মাথা নেড়ে খাওয়া শুরু করলো আরিফ। এই তুই যা এখান থেকে, খাওয়ার সময় এভাবে দাঁড়িয়ে থাকবি না, যা বাকি কাজ কর। কুসুম চলে গেল। আরিফ মনে মনে বলল, মেয়েটা ছোট হলেও যথেষ্ট জোশ আছে। কি বিড়বিড় করছিস, খা। কই, হ্যাঁ খাচ্ছে তো। কুসুম রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। লিলি এক নজর দেখে বলল, তোমারে কইলাম না যাইও না, দেখলা তো? কুসুম চুপ করে রইল। ক্ষুধায় পেট জ্বালা করছে ওর। বুবু, খিদা লাগছে। লিলির খারাপ লাগলো শুনে। তখনই নীলা চৌধুরী ডাক এলো। এই মেয়ে, ও কি যেন নাম? ও হ্যাঁ, কুসুম। কুসুম এদিকে আয়। কুসুম ছলছল চোখে লিলির দিকে তাকিয়ে উঠে গেল। এই এটো খাবারগুলো নিয়ে যা, এগুলো তুই খাবি, নিয়ে যা। কুসুম ঠায় দাঁড়িয়েছিল। কি বললাম, নিয়ে যেতে বললাম না? কুসুম চুপচাপ নিয়ে গেল। জীবনে সে এত খাবার খায়নি। গরিব হতে পারে, কিন্তু তার মা কখনো খারাপ জিনিস খাওয়ারই থাকে। কি রে, কি বললো? আবার নতুন কাজের কথা বলছে, তাই না? আল্লাহ গো, কুসুম, ও বড় আম্মা, আপনি কই দেখা যান, কুসুম কেমন জানি করতেছে। লিলি কুসুমকে ধরে ওর ঘরে নিয়ে গেল। ওদের এমন কাণ্ড দেখে নীলা চৌধুরী বেশ বিরক্ত হলেন। ডাকমুখ কুচকে নিজের ঘরে চলে গেলেন। আরিফও তার কাজে গেল। কি হলো রে লিলি, কি হয়েছে কুসুমের? বড় আম্মা, কুসুমের সকাল থেকে জ্বর খুব, তার উপর ম্যাডাম কাজ করেছে, কিচ্ছু খায় নাই, হঠাৎই পুইরা গেল। বলিস কি, আমায় আগে জানাবি না? কই দেখি সর তুই। লিলি সরে দাঁড়ালো। নাজমিন চৌধুরী কুসুমকে গায়ে হাত দিয়ে জ্বর চেক করে চিন্তিত হলেন। ডাক্তার করে কল করে আসতে বললেন। লিলি, তুই যা খাবার নিয়ে আয়। বৌমা এমন কেন হলো কে জানে, যা খাবার নিয়ে আয়, আমি কুসুমকে জাগাচ্ছি। লিলি মাথা নেড়ে খাবার আনতে গেল। আম্মা, আম্মা গো, তুমি কেন আমাকে নরকে ফেলা গেলা আম্মা? আমারও লইয়া যাও তোমার লগে, আমার খুব কষ্ট হইতেছে আম্মা। আম্মা, তুমি কি দেখতেছো না তোমার কুসুম রে? নাজমিন চৌধুরীর খুব কষ্ট লাগলো। চোখের কোণের পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছলেন। কাল মেয়েটা আমাদের বাড়িতে আসলো, আর আজ এই অবস্থা। আমি বাবুকে কি বলবো? আমি তো ওকে দেখে রাখবো বলেছিলাম,
কুসুম শুনতে পাচ্ছ? কুসুম? কুসুম নেড়ে চেড়ে উঠল। নাজমিন চৌধুরী আরো কয়েকবার ডাকলেন। কুসুম আস্তে করে চোখ খুলল। দাদা আপনি এখানে? থাক, কথা কইও না দিদি ভাই। তোমার এত জ্বর আমাকে আগে বলবে না? আর নীলা এমন করবে আমি ভাবতেও পারিনি। আজকে আকাশ আসুক, ওর বউ কি কীর্তিকলাপ করছে তা জানুক একটু। মেয়েটা একদিন হলো না এলো, আর এর মধ্যেই শুরু করে দিয়েছে। এই জন্যই এই বাড়িতে কেউ থাকতে চায় না। নেহাত লিলি সহ্য করে গেছে। না দাদা, দোহাই লাগি, আপনার আঙ্কেলকে কিছু কইেন না। সারা দিন কাম কইরা আইসা এসব হুনলে রাইগা যাইব, পরে মামুনিকে কথা হুনাইব। গরিবের জ্বরে কিছু হইব না দাদি, আমরা গরিব মানুষ, এসব আমাগর নিত্য দিনের ঘটনা, আপনি চিন্তা করেন না। নাজমিন চৌধুরী মাথায় হাত বুলিয়ে দিলেন। এমন কথা বলিস না দিদি ভাই, তুই খুব ভালো, দেখবি একদিন অনেক সুখে থাকবি। এইটুকু জ্বরও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবি খুব তাড়াতাড়ি। লিলি খাবার নিয়ে এলো। এই লোন খাওন, একটু পানি খাওন লো, এরপর দেখবা শর্ট হট সুস্থ হইয়া গেছো। খিদা নাই বুবু, লইয়া যাও, খামু না। তা বললে তো হবে না দিদি ভাই, তোমার বাবা আঙ্কেল জানলে রাগ করবে। খেয়ে নাও, ডাক্তার এলো বলে। অগত্যা কুসুমকে খেতে হলো। বেশ খেতে না পারলেও অল্প একটু খেলো। তখনই কলিং বেলের শব্দ এলো। ডাক্তার সাহেব আইসে মনে হয়, তুমি খাও, আমি দেখতেছি। ডাক্তার এসে কুসুমকে দেখে বলল, জ্বর তো অনেক, শরীরও দুর্বল, ঠিক মতো খাও না নাকি? আমি কিছু ঔষধ দিচ্ছি, ঠিক মতো খাওয়াবেন, আশা করি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। নাজমিন চৌধুরী ধন্যবাদ জানিয়ে পাওনা দিয়ে বিদায় করলেন। লিলিকে বললেন, লিলি পাশের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আয়। আচ্ছা বড় আম্মা। লিলি যেতেই তিনি আবার বসলেন কুসুমের পাশে। কুসুমের মন খারাপ দেখে বললেন, আচ্ছা কুসুম, তুই স্কুলে গেছিস কখনো? হ দাদি, গেছি তো। তাই, বেশ বেশ। তা কোন অবধি পড়া হয়েছে? 9-এ উঠছিলাম, টেকার অভাবে আর পড়তে পারি নাই। আমার পড়ার মেলা শখ ছিল, আমার শখ দেখা আম্মা পড়াইছিল। আমি ক্লাস 5-এ অনেক ভালো করছি। এইটেও সবাই কইতো আমি একদিন মেলা বড় হমু, কিন্তু কেমনে বড় হমু আর পড়তে পারি নাই। নাজমিন চৌধুরী কুসুমের কথা মন দিয়ে শুনলেন। এরই মধ্যে লিলি ওষুধ নিয়ে এলো। নাজমিন চৌধুরী কুসুমকে ওষুধ খাইয়ে ঘুমোতে বললেন। কুসুম ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। পৃথিবীটা বড় ব্যতিক্রম, কেউ গরিব বইলা দূর দূর করে, তো আবার কেউ আগলায় লয়। আর কতক্ষণ লাগবে অর্ণব? গুগল ম্যাপ তো বলছে আর 10 মিনিট। গাড়িতে বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেছে সবাই, একটু রেস্টের প্রয়োজন। ঘুম পাচ্ছে ভীষণ, তাড়াতাড়ি নাম না। এত কুমিরের মতো ঘুম কেন তোর? হ্যাঁ, সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। এতই ঘুম, তাহলে আসছিস কেন ঘুরতে? হ্যাঁ, রুইকার বাচ্চা, একদম আমার সাথে লাগতে আসবে না বলে দিচ্ছি, এক লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। এই চুপ, যখনই সুযোগ পাই ঝগড়া করতে লেগে যায়। তোদের দুটোকেই আমি ধাক্কা মেরে ফেলে দিব কিন্তু। মামা আয়া পড়ছে আপনাকে জায়গায়। নাম, এখন এসে পড়েছিস, রুমে গিয়ে যত খুশি ঘুমাস। অর্ণবের সাথে সবাই নেমে গেল। ড্রাইভারকে ভাড়া দিয়ে ওরা রিসোর্টে ঢুকলো। ওয়াও, কি সুন্দর জায়গা। এভাবে হা করে থাকিস না, একটা হাতে ঢুকে যাবে। তোর মতো আমার মুখ অত বড় না, গর্ধপ। এই তোরা থামবি? রকি আর প্রিয় ঝগড়ুটে জানতাম, এখন দেখছি তোরাও। আমরা ঝগড়ুটে? আস্তে, আর একটু হলে কানের পর্দাটা যেত। সারাদিন তো ঝগড়াই করিস। জুই আর শিশির মুখ চেপে হাসলো। তোরা হাসছিস কেন? তোরাও কম কিছু না। মুহূর্তে ওদের হাসি গায়েব। রিসোর্টের ম্যানেজার এসে বলল, এক্সকিউজ মি স্যার, ক্যান আই হেল্প ইউ? ইয়া, আই অ্যাম অর্ণব চৌধুরী অ্যান্ড দে আর মাই ফ্রেন্ডস। আসলে আমাদের 3টা রুম লাগবে। আপনার সাথে তো আমার কথা হয়েছিল। জি স্যার, আপনাদের রুম রেডি আছে, আসুন আমার সাথে। এই অর্ণব, 3টে রুম কেন? আমি রুম শেয়ার করতে পারি না, জানা আছে নিশ্চয়ই। তুই আর শিশির এক রুমে, প্রিয়া জুই আরেক রুমে, বাকিটাই আমি। ক্লিয়ার? বিয়ের পরে কি করবি? বাসর রাতে বউকে বলিস, শোনো মেয়ে, আমি রুম শেয়ার করতে পারি না, আর বেড তো একদমই না, তুমি অন্য রুমে যাও প্লিজ। প্রিয়ার কথায় সবাই হেসে ফেলল। অর্ণব ঝাড়ি মেরে বলল, চুপ থাক তুই। বউ তো আমারই, বউকে নিয়ে সমস্যা নাই। আমার বউ আমার বুকে ঘুমাবে, সে অবশ্যই তোদের মতো অভদ্র হবে না। সে হবে শান্তশিষ্ট একটা মেয়ে। আমি নিজের হাতে তাকে গড়ব, বুঝছিস? বুঝলাম। সবই তো বুঝলাম, কিন্তু বিয়েটা হচ্ছে কবে? সময় হোক, ঠিকই হয়ে যাবে। আগে বিসিএসটা দেই, প্রফেসর হই, তারপর করে নিব।
এখন আর কথা নয়, রুমে যা আর রেস্ট নে। স্যার আপনাদের রুমের চাবি। অর্ণব চাবিগুলো নিয়ে ওদের দিল আর নিজের চাবি ব্যাগ নিয়ে নিজের রুমে চলে গেল। উফ, বড্ড ক্লান্ত লাগছে, এখন একটা ঘুম দিতে হবে। বাড়ির কি অবস্থা কে জানে, পাপা নিশ্চয়ই বকেছে খুব। সে যাই হোক, আমি এখন কাউকে কল করবও না আর কারো ফোন ধরবও না, ব্যাস। অর্ণব ফ্রেশ হয়ে শুয়ে পড়লো, বিছানায় পিঠ লাগাতেই ঘুমে কাবু হয়ে গেল। চোখে রাতজোর ঘুম নিয়ে চোখ বুঝল। ভাই, মাল যদি বলিস, একটা খাসা মাল আছে। বলিস কি? কে সে? কোথায় থাকে? আমাদের বাসায়। মেয়েটার নাম কুসুম, ছোট্ট একটা মেয়ে, এই 15-16 বছর হবে হয়তো। তাহলে তো খুব ছোট। মেয়েটা কি বেশি সুন্দরী রে আরিফ? খুব সুন্দরী, বেশি ফর্সা না, তবে চেহারাটা মায়ায় ভরা, পুরাই রসগোল্লা। আমাদের সাথে দেখা করবি কবে? শীঘ্রই। আমি আজ দেখলাম, অসুস্থ মনে হলো। ওদের কথা আর মদ্যপানের মধ্যে আরিফের ফোন বাজলো। ধুর, কোন শালায় যে ফোন দেয়। কে আবার? তোর হিটলার বাবাই হবে হয়তো। পাপাই, ভালো লাগে না, শান্তি নেই আর। হ্যালো পাপা। কোথায় তুমি? অফিসে কত কাজ, তোমার ধারণা আছে? আমার একার হাতে হ্যান্ডেল করা কত কঠিন জানো তুমি? অফিসে আসো ফার্স্ট। সরি পাপা, এখনই আসছি, আমি কাছে আছি। এখন যেতে হবে, তোরা থাক। আচ্ছা যা, তাহলে রাতে দেখা হচ্ছে তো? আলবাত হবে। বাই গাইজ। ওই মেয়েটার সাথে দেখা করতে ভুলিস না কিন্তু। ভুলবো না, তবে কেউ খারাপ ব্যবহার করতে পারবি না। কেন, প্রেমে টেমে পড়লি নাকি? যাকে বলে প্রথম দেখায় ভালোবাসা। কি যে বলিস, এসব কাজের মেয়েদের প্রেমে পড়বো আমি আরিফ? হাস্যকর। মমের কথায় যা বুঝলাম, মেয়েটাকে পাপা এনেছে। এতিম একটা মেয়ে, যেহেতু পাপা এনেছে সেহেতু কিছুই করা যাবে না। পাপাকে তো চিনিসই। এখন আমি যাই, আর কথা বলার সময় নেই। আরিফ চলে গেল। ওদিকে প্রিয়মের মাথায় অন্য চিন্তা করছে। আরিফ যেহেতু বলেছে, তাহলে মেয়েটা সুন্দরী হবে। আচ্ছা আগে দেখি, তারপর না হয়। আরিফ সবসময় ভালো জিনিসটা নিজের করে, এবার দেখি কি হয়। বিকেল 4টা আর মোড়ো উঠে বসলো অর্ণব। হাই ছেড়ে ফোন হাতড়ে টাইম দেখতেই ঘুম পালালো। 4টা বেজে গেছে। ও মাই গড, এতক্ষণ ঘুমোচ্ছিলাম। এত ঘুমালে ঘুরবো কখন? শীত খাওয়াও হয়নি। ওরা কি কেউ ওঠেনি? আমায় ডাকলো না যে? অর্ণব উঠে আগে গোসল করলো, গোসল সেরে রুম লক করে বের হলো। আপনি উঠেছেন স্যার? জি ম্যানেজার বাবু। আমার বন্ধুরা কই জানেন? তাদের দরজা লক আছে। দুপুরে খাবারের জন্য ওয়েটারকে পাঠালাম, ওরা খাবার নিয়ে ফিরে এলো। ও সরি, আসলে সারা রাত জার্নি করা হয়েছে তো, তাই ঘুমটা করা হলো। আপনি প্লিজ খাবার দিতে বলুন, আমি ওদের নিয়ে আসছি। ওকে স্যার। অর্ণব প্রথমে শিশির রকির রুমের কড়া নাড়ল। শিশির, রকি উঠে পড়, বিকাল হলো তো, ওঠ এবার। শিশির চোখ কচলে এসে দরজা খুলে আবার গিয়ে শুয়ে পড়ল। অর্ণব রুমে ঢুকে কপাল কুঁচকালো। এত বড় ছেলেরা বুঝি এমন ঘুমায়? কপাল চাপড়ে ওদের ঝাঁকি দিল। এই শুনছিস, আর কত ঘুমাবি? রকি উঠ বলছি, বাসে ঘুমিয়েও হয়নি, উঠে পড়, না হয় দুটোকে লাথি মারলাম। আমি প্রিয়া আর জুইদের ডাকতে যাচ্ছি, এসে যেন দেখি তোরা দুটোই নিচে। অর্ণব ওদের ডেকে চলে গেল। জুই আর প্রিয়ার রুমে গিয়েও কড়া নাড়ল। জুই এসে দরজা খুলল। অর্ণব, তুই আয়, ভেতরে আয়। দেখ, প্রিয়াকে কত ডাকছি, উঠছে না। তোর ঘুম ভাঙলো কখন? মিনিট 15 হবে, তোদের ডাকতেই যাচ্ছিলাম। আচ্ছা, তাহলে প্রিয়াকে ধাক্কা দিয়ে তোল। আমি আর রুমে যাব না। 5 মিনিটের মধ্যে যদি কেউ না উঠে নিচে আসে, তাহলে তার খাবার বন্ধ। প্রিয়া নেড়ে চেড়ে উঠল। জুই তা দেখে মুচকি হাসল। তুই পারিসও ভাই, এবার দেখবি সুরসুর করে উঠে পড়বে। সবাই তোকে কি যে ভয় পায়। এটা টেকনিক, বুঝলি? আর ওটা বোধহয় ভয় না, সম্মান। এটা সত্যি, বাকি দুটো তো আস্ত হারামি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তুই ওকে নিয়ে আয়। জুই খিলখিল করে হেসে মাথা নাড়ল। অর্ণব হেসে চলে গেল। ওদের রিসোর্টটা বাঁশ খড়ের মতো করে তৈরি। ভিউটা খুব সুন্দর। গোল রিসোর্টের মধ্যে বড় একটা ফুলের বাগান, মাঝে আবার অতিথিদের বসার জায়গা করা। ইচ্ছে করলে খাবারও খেতে পারবে। অর্ণব 1 কাপ কফি নিয়ে বাগানে গেল। ওদের আসতে যে আরও কিছু দেরি হবে বেশ বুঝতে পেরেছে। কফি খেতে খেতে চারপাশে দেখছিল, তখনই জুই এসে পাশে বসলো। তুই একা, ওরা কই? আসছে ওরা, ঘুম ভাঙলো, ফ্রেশ হবে তবে তো আসবে। আজ তো লেট হয়ে গেল, আমরা ঘুরবো কবে? কাল থেকে ঘুরবো, 2 দিন পর ফিরতে হবে আবার। সে কি,
2 দিন কেন? আমরা না 5 দিনের জন্য এসেছি। অর্ণব নিজের ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে কিছু একটা দেখতে বলল। ও মাই গড, আমাদের বিসিএস পরীক্ষা তো এই মাসেই পড়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগেই মেসেজ আসলো। আমি ভেবেছিলাম আরও কিছুদিন পরে হবে। কি পরীক্ষা দিব? কিছুই তো পড়িনি। আরে চিন্তা করিস না, ফিরে গিয়ে পড়া শুরু করবি, হয়ে যাবে। কিন্তু সময় তো বেশি নেই হাতে। বেশি হলে আর 20 দিন। অর্ণব চিন্তিত হয়ে মাথা নাড়ল। ওদের বলবি না? হ্যাঁ, তা তো বলতে হবেই। কাকে কি বলবি? এসে পড়েছিস, বস, আগে খেয়ে নে। অর্ণব ফোন করে খাবার দিতে বলল। 5 জন মিলেই খেয়ে নিল। তারপরে 2 দিন ওদের বেশ মজায় কাটলো। 2 দিন পরে আবারও রাতের গাড়িতে উঠলো ওরা। আর কয়েকদিন থাকতে পারতাম। পরীক্ষা তো তোর দাদা দিবে, তোদের চিন্তা না থাকলেও আমার আছে। আবার পরে আসা যাবে, এখন আর না। রকি মন খারাপ করে মাথা নাড়ল। এসেই এভাবে যাওয়াটা একদমই ভালো লাগলো না ওর। পরদিন সকালে ওদের জায়গা মতো চলে এলো। সবাই নেমে পড়লো। এখন তাহলে সবাই বাসায় যা, আর পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিস। বাই। সবাইকে বাই বলে বাসার উদ্দেশ্যে গাড়ি ধরলো। মিনিট 20 মধ্যে চলেও এলো। যদিও খুব সকালে, বাসার সবাই ঘুমে। সবাই তো মনে হচ্ছে ঘুমোচ্ছে। বাসার চাবিও তো আমার কাছে নাই। বেল বাজানো ছাড়া তো আর কোনো উপায় নেই। অর্ণব বেল বাজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো। কেউ দরজা খুলছে না দেখে আবার বাজালো। কি ব্যাপার, কেউ দরজা খুলছে না কেন? লিলির তো জাগার কথা। অমনি দরজা খোলার শব্দ হলো। অর্ণব ভাবলো লিলি। এত সময় লাগে দরজা খুলতে? তুই তো এত সময় অবধি ঘুমাস না, তাহলে দেরি করলি কেন? বুবুর শরীর খারাপ, বুবু ঘুমাচ্ছে। অর্ণবের ভুরু কুঁচকে গেল অচেনা কাউকে দেখে। তুমি কে? এই বাসায় কি করো? কুসুম কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে নীলা চৌধুরী বলল, ও নতুন কাজের মেয়ে, মম। আমার সোনার ছেলে। অর্ণব গিয়ে জড়িয়ে ধরল তার মাকে। নীলা চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে দিলেন। কেমন আছো মম? তোমায় কত মিস করেছি জানো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কি যে মিস করছো? মিস করলে একটা কল দিতে অন্তত। তুমি তো জানোই মম, আমি কোথাও গেলে ফোন তেমন একটা ধরি না। তা জানি বলেই তোমায় কল করিনি, কিন্তু এটা ঠিক না অর্ণব, আমাদের চিন্তা হয়তো। সরি মম, এরপর থেকে কল দেওয়ার চেষ্টা করব। সে তো তুমি সবসময় একই কথা বলো। অর্ণব মাথা চুলকে হাসল। কুসুম এতক্ষণ মুগ্ধ হয়ে মা ছেলের ভালোবাসা দেখছিল। অর্ণব না শুনেই বুঝতে পেরেছে এটা ছোট ভাইজান। কুসুমকে অমন করে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা চৌধুরী বললেন, তুই অমন হাবলাকান্তের মতো দাঁড়িয়েছিস কেন? দেখছিস না আমার ছেলেটা কত কষ্ট করে এলো? যা, ওর ব্যাগ রুমে রেখে আয়। আহা মা, এভাবে বলো না, আমার কষ্ট হয়নি তেমন। তুই চুপ থাক, চোখে মুখের কি অবস্থা দেখেছিস? এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। যে যাইতাছি। কুসুম অর্ণবের ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে। আমার রুম কোনটা জানো? কুসুম দাঁড়িয়ে গেল। সে আসলেই জানে না। অর্ণব মুচকি হেসে বলল, আমার রুমটা ছাদে, সোজা ছাদে গিয়ে ডান পাশের রুমটাই আমার। ছাদে কারো রুম হয়? কুসুম মাথা নেড়ে ছাদেই গেল। মম, তুমি এত সকালে উঠেছে যে? আমি তো জানি আসিনি। কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো হালকা। কেউ খুলছে না দেখে এলাম। তুমি কি জানো, তোমার বদ অভ্যেসগুলোর মধ্যে এটা অন্যতম খারাপ অভ্যাস। জানিয়ে আসলে কি হতো? আর তোমার না আর 2 দিন পরে আসার কথা ছিল? হ্যাঁ ছিল তো, কিন্তু তোমাদের জন্য মন কেমন কেমন করলো, তাই চলে এলাম। এটা যে কারণ নয় তা আমি খুব ভালো করে জানি। এখন সত্যি কথা বলো। তুমি সবসময় ধরে ফেলো কি করে বলো তো? তবে আসল কারণের সাথে এটাও কিন্তু সত্যি। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন কারণটা বলো। আমার এই মাসের শেষ দিকে বিসিএস পরীক্ষা, তাই আর কি। নীলা, নীলা, আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না। পাপা, এবার কি হবে? কি হবে? যা আবার তাই হবে। কে এসেছে? ও আপনি? ছোট নবাব, তা আসার কি প্রয়োজন ছিল? থেকে আসতেন। আসলে পাপা। থাক, আমি কোনো এক্সপ্লেন শুনতে চাচ্ছি না। আচ্ছা থাক অর্ণব, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। কিছু তো খাওনি মনে হয়। হ্যাঁ মম, ক্ষুধা লাগছে খুব, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আসবে, আমাকে বেরোতে হবে। অর্ণব মাথা নেড়ে উপরে চলল। ও আল্লাহ, কি সুন্দর! এদিকে ওদিকে তাকে, ছাদের উপর এমন সুন্দর ঘর হয়? ইস, কি সুন্দর লাগতেছে। সেরা মানুষের ঘর এমন পরিপাটি থাকে। বড়লোক হইলে যা হয়, আমারও যদি এমন একখান রুম থাকতো। কি করছো এভাবে ঘুরে ঘুরে? বিড়বিড় করে কি বলছো? অর্ণবের কথা শুনে কুসুম দাঁড়িয়ে গেল। ভয়ে কাঁপছে সে। অর্ণবের ব্যাগ নিয়ে ছাদে পা রাখতেই অবাক হলো কুসুম।
ডান পাশে একটা রুম, বাকি ছাদ জুড়ে ফুল গাছে ভর্তি। ফুল কুসুমের অনেক পছন্দের। অর্ণবের রুমটাও ভীষণ সুন্দর, একদম গোছালো। আরে এমন কাঁপছো কেন? দুঃখিত, আপনার ঘরটা মেলা সুন্দর, তা একটু দেখতেছিলাম। নাম কি তোমার? যে কুসুম। কুসুম আর কিছু না বলে দৌড়ে পেরিয়ে গেল। রুম থেকে বেরোতেই হাঁপাতে লাগলো। সে কি লজ্জা! সি কুসুম সি, বেড়া মানুষের ঘরে কেউ এমন করে? কি ভাবলো যদি কাউরে কইয়া দেয়? কুসুমের ভয় হতে লাগলো। নীলাকে সে বেশ ভয় পায়। শুধু নীলা নয়, এ বাড়িতে সবাইকে সে ভয় করে চলে। তার মধ্যে নীলা আর আরিফকে সব থেকে বেশি। কুসুম আবার অর্ণবের রুমের সামনে এলো। অর্ণব তখন সবে জামা খুলবে। আপনি দয়া কইরা কাউরে কিছু কোয়েন না এই কথা। কুসুমের গলা শুনে ঝট করে জামা আবার পরে নিল। কিছু বলতে যাবে তার আগেই কুসুম গায়েব। আজব মেয়ে তো, কাকে কি বলবো আমি, কিসের কথা বললো? পরক্ষণে কিছু মনে পড়তেই হাসলো অর্ণব। কি হয়েছে কুসুমা, এভাবে হাঁপাচ্ছ কেন? উপরে কোথায় গিয়েছিলে? এই ছাদে গেছিলাম বাবা আঙ্কেল ছোট ভাইজানের ঘরে হের ব্যাগ রাখতে। এমন সিঁড়ি বাবার অভ্যাস নাই তো, তাই আর কি। পানি খেয়ে নাও। নীলা, খাবার কি পাবো নাকি না খেয়েই চলে যাব? খাবার পাবে কি করে? খাবার বানানো হলে তো পাবে। সবাই হয়েছে নবাব নন্দিনী, কাজের মেয়েরাও এখন মালকিনের ভাব দেখায়। কুসুম মাথা নিচু করে নিল। কথাটা যে তাকেও বলা হয়েছে বেশ বুঝতে পারল। আকাশ চৌধুরী যতক্ষণ থাকে ততক্ষণ নীলা চৌধুরী কিছু না বলেও চলে যেতেই শুরু হয়ে যায় তার হুকুম। আহা, কি কথা এসব? লিলি কোথায়, কি করছে ও? সে ঘুমায়, তার নাকি শরীর খারাপ লাগছে। শরীর খারাপ? সে কি? কি হলো মেয়েটার? তুমি আগে দেখবে না ওর কি হয়েছে? দেখো, আমার দেরি হচ্ছে, আমি যাই। না বাবা আঙ্কেল একটু বসেন, আমি অহনি খাবার বানাই দিতেছি, বেশি সময় লাগবে না। না মা, কষ্ট করতে হবে না তোমায়। ছোট মানুষ তুমি, হাত পুড়িয়ে ফেলবে। আমার কিছু হইতো না, আপনি একটু বসেন দয়া করে, না খাইয়া যাইবেন না। আমি এক্ষুনি জামু আর আসমু। কিন্তু কোনো কিন্তু না, আমারে মাইয়া ডাকছেন না। বাবা না খাইয়া যাইবো, এইটা কি কোনো মাইয়া হইতে দেয়? আকাশ চৌধুরী চোখ ভিজে আসলো। কুসুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বসলো। কুসুম হেসে রান্নাঘরে ছুটল। নীলা চৌধুরী বিরক্ত হলেন। কুসুম এটা ওটা নিয়ে রান্নার কাজে লেগে পড়েছে। রান্নাঘরে ঢুকেছে যেহেতু সবার নাস্তা বানাও, অর্ণবও খাবে। আমার আগুনের তাপ সহ্য হয় না। কুসুম মাথা নাড়ল। এমনিতে কুসুমের রান্না করতে বেশ ভালোই লাগে। কুসুম এক চুলায় চায়ের পানি বসিয়ে আটা মাখতে ব্যস্ত হলো। মম, আমাকে কফি দিও তো। বসো বাবা, এক্ষুনি আনছি। এই কুসুম, অর্ণবের জন্য কফি বানা আগে। কফি? এইটা আবার কি? থাক, তোকে আর বুঝতে হবে না। এক মগ গরম পানি দে, আমি বানিয়ে নিচ্ছি। কুসুম এগিয়ে দিল সব। নীলা চৌধুরী কফি বানাচ্ছে আর ভাবছে, এই কফি কি অর্ণব খেতে পারবে? আমার হয়েছে যত জ্বালা, এখন নবাব চাঁদি হয়েছে। আমি কি এসব পারি এখন? তা তোমার বিসিএস পরীক্ষা কবে? এই মাসেই পাপা। নিজেদের এত বড় ব্যবসা থাকতে কেন যে চাকরি করতে চাইছো বুঝি না। তুমি তো জানোই পাপা, আমি নিজে থেকে কিছু করতে চাই। প্রফেসর হওয়া আমার স্বপ্ন। হও, কিন্তু নিজের ব্যবসাও তো দেখতে হবে। এসব তো তোমাদেরই। আরিফ একদিন যায় তো 2 দিন যায় না। তোমাকে দিয়ে আমার আশা ভরসা ছিল। পাপা আমি তো বলছি না ব্যবসা দেখাবো না, আমার জবের পাশাপাশি ওটাও দেখব। এই নে তোর কফি। তোমার মুখ এমন লাল হয়েছে কেন? এই বয়সে রান্নাঘরে যেতে হলে তো মুখ তো লাল হবেই। অন্যবার কথা বাড়ালো না। কুসুম চা এনে আকাশ চৌধুরীকে দিল। বাবা আঙ্কেল চা খাও, আমি 10 মিনিটেই খাওন আনতেছি। তুই আস্তে ধীরে কান্না কর। অর্ণব কফিতে এক চুমুক দিতেই মুখ তেতো হয়ে গেল অর্ণবের। ধু দিয়ে ফেলে দিল। কি হলো, কফি খেতে মজা হয়নি? তোমার মা বানিয়েছে বলে কথা। আহা, চাটা যা হয়েছে না, অমৃত। ওহ কুসুম মা, এত ভালো চা তুই কোথা থেকে বানানো শিখলি? অর্ণব, কফি খেতে মজা হয়নি? মজা হয়েছে মা, শুধু তেতো একটু বেশি। তোমার মা যে তেতো, তাই তার হাতের বানানো কফিও তেতো। চা খাবে, খুব মজা হয়েছে। কুসুম মা, আরো 2 কাপ চা দিও তো। কুসুম চা দিয়ে গেল। অর্ণব অনিচ্ছা সত্ত্বেও চায়ের কাপ তুলে নিল। মুখ যে তেতো হয়েছে, চায়ের চুমুক দিতেই আবেশে চোখ বন্ধ করলো। আসলেই দারুণ হয়েছে। কি মজা হয়েছে তাই না বলো? নীলা, নাও, তুমিও নাও, খেয়ে দেখো। সবাইকে দিয়ে কি আর সবকিছু হয়? চুপ করো তুমি। তোমার চা তুমিই খাও, ওইসব আমি খাই না। 1 কাপ চাই তো মজার মতো বানিয়েছে, তাতে এমন কিছু হয়ে যায়নি। মম, খেয়ে দেখে আসলেই ভালো হয়েছে।
তুইও, কেউ আমাকে বোঝে না। হায় আল্লাহ, ছেলেও এখন মায়ের হাতে কিচ্ছু ভালো লাগে না। কিরে, আমার ছোট দাদু ভাই নাকি? ইয়েস ডার্লিং, এসো। আর ডার্লিং, মনে আছে আমার কথা তোমার? কেন থাকবে না বলো তো? তোমায় কি ভোলা যায়? হয়েছে হয়েছে, আর আল্লাহ দেখাতে হবে না। আজমিনের গলার আওয়াজ শুনে কুসুম তাকেও যা দিয়ে গেল। আজকে কুসুম রান্না কিছু করেছে হয়? নাকি? হ্যাঁ মা, লিলি একটু অসুস্থ। কুসুমকে কত করে বারণ করলাম, শুনলো না। সে না খেয়ে যেতেই দিবে। মেয়েটা বড্ড সরল সহজ, সবার কথা ভাবে। যত সব আজাইরা ভাব। তুমি অমন বিড়বিড় করে কি বলছো? নীলা চৌধুরী আর কিছু বললেন না। এখন কথা বলা মানেই উল্টো কথা শোনা, তাই চুপ থাকে শ্রেয়। মিনিট 5 পরে কুসুম নাস্তা এনে টেবিল সাজালো। বাবা, আঙ্কেল, দাদি, তোমরা খাইতে আহো, হইয়া গেছে। এত জলদি কি বানিয়েছিস? দেখাও না। খাওয়া যাবে তো? যার হাতের চা এত মজা, তার হাতের খাবার কি আর কম মজার হবে? তুমি তো চা খাওনি, বুঝবে কি করে? মিস করে গেলে। সকলে খেতে বসে গেল। অর্ণব চেয়ার টেনে বসলো। কুসুম পরোটা, ডিম ভাজি আর সবজি তরকারি করেছে। আহা, কি দারুণ গ্রান আসছে। দে মা, তাড়াতাড়ি দে। কুসুম মাথা নেড়ে সবার পাতে উঠিয়ে দিল। অর্ণবের প্লেটে খাবার দেওয়ার সময় হাত কাঁপছিল ওর। সকলে বেড়ে দিয়ে কুসুম চলে যেতে উদ্যত হলো। তুই কই যাস? খেতে বস। না বাবা, আঙ্কেল, তোমরা খাইয়া লও, আমি পরে খামুনে। পরে খাবি কেন? এখনই বস। তোমরা খাও, আমার খিদা নাই, তোমাগর পরে খামুনে। পরে খাবি ভালো কথা, এখন এখানেই থাক। কুসুম মাথা নেড়ে থাকলো। আমাকে আরেকটা পরোটা দেওয়া যাবে? খাবারটা বেশ মজার হয়েছে। আমাকে আরেকটা দিস, এমন খাবার অনেক দিন পর খেলাম। কুসুম আরেকটা করে তুলে দিল। আরিফ এলো তখন। খাবার নিয়ে এত বেশি গবেষণা হচ্ছে যে বেশি মজা হয়েছে। আরে অর্ণব, কখন এলি? এসেছি অনেক সময় আগেই। তোমার ঘুম ভাঙলো তবে? কাল রাতে কখন ফিরেছো? কেন পাপা, 10টার মধ্যেই তো ফিরেছি। ও আচ্ছা, 10টার মধ্যেই ফিরেছো? তা কোন দিক দিয়ে ফিরেছো? তাহলে মেইন দরজা দিয়ে তো আসোনি, আমি তো তোমায় দেখিনি। আরিফ এবার পড়লো মহা ঝামেলায়। আমতামতা করে বলল, পাপা আমি তো। ছেলেটাকে খেতে দাও, খাওয়ার সময় এইসব কথা জিজ্ঞাসা করে। আরিফ এখন ছোট নেই। তোমার জন্যই এই অবস্থা। মা হয়েই এমন বললে ছেলে তো লাই পাবেই। খবরদার, আমাকে একটা কথা শোনাবে না। এ বাড়িতে আমার কোনো মূল্য নেই। নীলা চৌধুরী খাবার ছেড়ে উঠে চলে গেল। ম্যাডাম, খাওন এমনি রাইখা যাইতে নাই, রাগ কইরেন না, খাইয়া যান। তোর খাওন তুই আর তোর বাবা খা। কুসুম, চুপ কর তুই, এত বলার প্রয়োজন নেই। নীলা চৌধুরী হন হন করতে করতে চলে গেল। এমন না বললেও পারতি। এত রাগ ভালো না বাবু। আকাশ চৌধুরী কিছু বললেন না। খাবার শেষ করে বিদায় নিয়ে চলে গেলেন। কুসুমের খারাপ লাগলো খুব। এক এক করে সবাই খেয়ে উঠে চলে গেল। দিদুন, আমি এখন একটু ঘুমাবো। আমাকে কেউ যেন বিরক্ত না করে। আচ্ছা দাদু ভাই, তুমি যাও। কুসুম, তুই খেয়ে নে, আমি ঘরে যাই। কুসুম সবকিছু গুছিয়ে এক প্লেটে খাবার নিয়ে নীলা চৌধুরী রুমে চলল। দরজায় নক করতেই, কে বাইরে? ম্যাডাম, আমি কুসুম, আসবো? তুই কেন এসেছিস? মজা নিতে? চলে যা এখান থেকে। কুসুম গেল না, বরং রুমে ঢুকে খাবারটা টেবিলে রাখলো। ম্যাডাম, খাওনের লগে রাগ করতে নাই, রাইখা গেলাম, খাইয়া লইয়েন। নিয়ে যা, খাবো না। আপনি কিছুই খান নাই, আপনার রাগ আমার লগে। দয়া করে খাওনের লগে রাগ দেখায়েন না। তোকে এত বকাঝকা করে এত কাজ করায়, কিছুক্ষণ আগেও অকারণেই রাগ করলো, তার জন্য আবার খাবার নিয়ে এলি? দাদি, আপনি এত কষ্ট করে উপরে উঠতে গেলেন কেন? কোনো কাম থাকলে আমারে কন, আমি কইরা দিতেছি। কোনো কাজ করতে হবে না। দাদু ভাইয়ের রুমে যাচ্ছিলাম, তোর কথা শুনে দাঁড়ালাম। কোন ধাতু দিয়ে করা তুই? ম্যাডাম, গুরুজন হ্যাঁ, একটু রাগ করতেই পারে, তাতে কি? না খাইয়া থাকবো, এটা কেমন দেখায়? তুই খেয়েছিস? মনে হয় তো না, যা খেয়ে নে। আজমিন চৌধুরী নিজের ঘরে যাচ্ছিল, তখনই কুসুমকে দেখলো খাবার নিয়ে উপরে আসতে, তাই তিনিও আসলেন দেখতে। আচ্ছা, বুবু তো খায় নাই, যাই বুবুরে খাওন দিয়ে আহি। আজমিন মাথা নাড়লো। কুসুম তাকে ধরে রুমে দিয়ে আসলো। দুপুরে কি রান্না হইব দাদি? তোর ম্যাডাম গিয়ে জিজ্ঞেস কর, আমিও সব জানি না। আচ্ছা, আমি তাইলে যাই। কুসুম চলে আসলো। আজমিন চৌধুরী ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো।
দিন দিন কুসুমের সৌন্দর্য যেন বেড়েই চলেছে। সেই সাথে চলছে আরিফের কুনজর। কুসুম লিলির জন্য খাবার বাড়ছিল আর আরিফ অফিস যাবে বলে বের হচ্ছিল। এই মেয়েটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। ইস, কি হট লাগছে দেখতে। এই কুসুম শোন। আরিফের গলা শুনে কুসুম ভয় পেল, আমতা আমতা করে বলল, যে ভাইজান কন। তুই আমাকে এত ভয় পাস কেন? আমি কই তোকে খেয়ে ফেলবো? কুসুম যেন কেঁপে উঠল। আরিফ ওকে চুপ থাকতে দেখে বলল, বিকেলে আমাদের কিছু বন্ধু আসবে, মমকে বলিস আর নাস্তা বানিয়ে রাখিস। কুসুম চুপ করে শুনল। আরিফ ওকে দেখতে দেখতে চলে গেল। কুসুম যেন হাফ ছেড়ে বাঁচল। উফ, বিদায় হইছে গন্ডারটা। দম আটকা মইরা যাইতাম এতক্ষণে। ফুফ, বুবু খাওয়ান আনছি, খাইবা না? ও বুবু, এইবার উডো, বেলা হইছে, খায়া লও। দাদি ওষুধ দিছে, খাওনের পর খাইতে কইছে। উডো বুবু উডো। লিলি নড়ে চড়ে উঠল। কুসুমের মাথাটা কি ব্যথা করতেছে, মনে হইতাছে ছিঁড়া যাইব। তুমি হাত মুখ ধুইয়া আহো, আমি চা লইয়া আসি। খাইলেই দেখবা কইমা গেছে। না না, আমি চা খাই না, আমার মাথা ব্যথা গেছে গা। তুমি যেই ভয় পাইতেছ তার কিছু হইব না বুবু। ম্যাডাম রাগ কইরা তার ঘরে গেছে, আমি যামু আর আমু, বহ তুমি। লিলি আর কিছু বলল না। ফ্রেশ হয়ে আসলে কুসুম এসে পড়েছে 2 কাপ চা নিয়ে। দুজন খেতে খেতে গল্প করছে। আচ্ছা বুবু, ওই যে কি জানি কয় ওইটারে, ও হ্যাঁ কপি, আমারে কপি বানানো শিখাইয়া দিবা বুবু? তুই কফি বানানো শিখে কি করবি? এই বাড়িতে তো সোডো বাইজান ছাড়া তেমন কেউ কফি খায় না। দেও না শিখাইয়া, তোমার শুরু বাইজানি আইছে। তুমি তো ছিলা না, ম্যাডাম রে কইলো কফি দিতে। ম্যাডাম আমারে আইয়া কয় কফি বানাতো, আমি তো কোনোদিন নামও শুনি নাই। বানামু কেমনে? সোডো ভাইজান আইছে, তারপর ভাইজান তো কফি ছাড়া থাকতেই পারে না। হুনো, এরপর ম্যাডাম নিজেই বানাইলো। বলিস কি? ম্যাডাম তো জীবনেও রান্না করে যায় নাই, পারেও না। আমি তো সবসময় বানাই দিই। আরে ম্যাডাম তো পারে না, এরপরও বানাইয়া ছোট ভাইজান রে দিছে। সে তো আর জানে না কেডায় বানাইছে, যদি গালে দিতে পারে বুবু। বুঝছি। দুজনের হাসি আর আড্ডার মধ্যে সময় পার হলো। এদিকে আরিফের বন্ধুরা আসবে তা কুসুম বলতে ভুলে গেল। লিলি এখন ঠিক আছে। এত রং তামাশা কিসের? সময় যে যাচ্ছে সে খেয়াল আছে? দুপুরে কি সবাই না খেয়ে থাকবো? এত হাসাহাসি শুরু করেছিস কেন? যাইতেছি ম্যাডাম, অহনই রান্না করতেছি। তোকে আর কিছু করতে হইব না, আমি রান্না করতেছি। না বুবু, তুমি অসুস্থ, আমি পারমু। চুপ থাক, তুই এত রান্না করতে পারবি না। তোদের সব নাটক শেষ হলে রান্না করতে যা। কি কি রান্না হবে তা বলে নীলা চৌধুরী চলে গেলেন। বুবু আমি করতে পারমু তো, তুমি হইয়া থাকো। আমি এখন ঠিক আছি। আচ্ছা চল দুজনে যাই একলগে রান্দিকে। কুসুমও সম্মতি দিয়ে চলল লিলির সাথে। অর্ণবের ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। কিছু বই কিনতে হবে বলে সময় মতো উঠার জন্য অ্যালার্ম সেট করে রেখেছিল। ঘড়ির জ্ঞান জ্ঞান শব্দ বন্ধ করে উঠে বসলো। উফ, মাথাটা ধরেছে ভীষণ। গোসলও করতে হবে, ক্ষুধায় পেট চুচু করছে ধ্যাত। উঠে গোসলে যাওয়ার আগেই নীলা চৌধুরীকে কল করলো অর্ণব। হ্যালো মম, আমার রুমে 1 কাপ কফি পাঠাতে বলো তো, মাথা ধরেছে। সে কি মাথা ব্যথা করছে? ডক্টর আনবো? আসবো আমি? ডাক্তারের প্রয়োজন নেই, তোমায়ও কষ্ট করতে হবে না, শুধু কফি পাঠাও। আচ্ছা ঠিক আছে, লিলিকে বলছি। অর্ণব ফোন রেখে সবার নিতে ঢুকলো। ওদিকে নীলা চৌধুরী লিলিকে অর্ণবের রুমে কফি পাঠাতে বলে নিজে শপিংয়ে গেল। আজমিন ঘুমিয়েছে খেয়ে। বাসার আর কেউই নেই। কুসুম এটা ছোট ভাইজান রে দিয়াই তো। বুবু আমি যামু। চিন্তা করিস না, ছোট ভাইজান বড় ভাইজানের মতো না। ছোট ভাইজান একেবারে সাহেবের মতো অনেক ভালা। তুই যা, আমি বাকি কামড়ি সারি। আমি যে কেলন যাইতে চাইতেছি তা তোমারে কেমনে কই বুবু? কিরে দাঁড়ায় আসুস কেন? যা। আচ্ছা সাথে কইরা হাউন্ডাও লইয়া যা, দুপুরে তো খাই নাই কিছুই। কুসুম ধীর পায়ে উপরে উঠতে লাগলো। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ভয়ে ভয়ে চোখ বুলিয়ে অর্ণব কোথায় দেখতে লাগলো। যাক বাবা, নাই কোথাও বাসা গেল। এই ফাঁকে এগুলো রাইখা দৌড় দিব। আমি কি বাঘ নাকি ভাল্লুক? না আমাকে দেখে এলিয়েনের মতো লাগে? দৌড় দিবে কেন? অর্ণবের এমন কথায় কুসুম জমে গেল। ঠক ঠক করে কাঁপতে লাগলে অর্ণব তখন ব্যালকনিতে তোয়ালে নেড়ে রুমে ঢুকছিল। কুসুমের সব কথাই তার কানে গেছে। আজব, এমন কাঁপতেছো কেন?
অর্ণবের ঝাড়ি খেয়ে কুসুম কেঁদেই দিল ফিরে। আবার কাঁদছো কেন? কান্না থামাও, থামাও বলছি। অটোমেটিক কুসুমের কান্না দেখে গেল, কিন্তু নাক টানা বন্ধ হলো না। দাও কফির মগটা দাও, আর যাও এখান থেকে। আপনার খাউন দুপুরে তো খান নাই, তাই বুবু পাঠায় দিছে, খাইয়া লইতে কইছে। অর্ণব কিছুক্ষণ ভ্রু কুচকে থেকে বলল, এখানে আনার প্রয়োজন ছিল না, আমি নিচে গিয়ে খেতাম। তাইলে নিয়ে যাই। কষ্ট করে আনছো যখন, থাকুক, খেয়ে নিব। আচ্ছা আমি তাইলে যাই। অর্ণব ইশারায় যেতে বলল। কুসুম দরজার বাইরে পা দিতেই থেকে গেল অর্ণবের ডাকে। শোনো, তুমি বাচ্চা মেয়ে, তাই বলে আমায় এত ভয় পাওয়ার দরকার নাই। যাও এখন। কুসুম চলে যেতেই অর্ণব কফিতে চুমুক দিল। এই মেয়েটা এমন কেন? চুপচাপ থাকে বেশি, সবসময় ভয় ভয়ও থাকে। যাক, এসব নিয়ে ভাবলে চলবে না, আমায় বেরোতে হবে। অর্ণব কোনো রকম খেয়ে রেডি হয়ে বের হলো। ওদিকে কুসুম যেন সিংহের গুয়া থেকে বের হলো। এমন করতাছোস কেন? এত ঘামাচ্ছোস কেন? আর কো না বুবু, এতক্ষণ মনে হয় কলজাটা হাতে ছিল, জান নিয়ে কোনো মতে বাইরে আসতে পারছি। কি কসি সব? না ও কিছু না বুবু। হায় রে, ভুল জায়গায় ভুল কথা কইয়া লইতেছিলাম। কিরে লিলি, কি অবস্থা তোর? শরীর কেমন এখন? আমি ভালো আছি ভাইজান, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। মম কোথায়, দেখছি না যে? ম্যাডাম তো বাইরে গেছে ভাইজান। কিছু লাগবো কোন আমারে? না, কিছু লাগবে না। আচ্ছা শোন, আমি একটু বের হচ্ছি, আসতে দেরি হবে। আচ্ছা ভাইজান। কুসুম এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, অর্ণবের দিকে তাকিয়ে চলে গেল। কুসুম বুকে ফু নিল। কুসুম যা, ছোট ভাইজানের ঘর থেকে প্লেটটা নিয়ে আয়। কুসুম বিনা বাক্যে নিয়ে আসলো। অর্ণব বের হওয়ার কিছুক্ষণ পরেই আরিফ আসলো বন্ধুদের নিয়ে। আমার রুমে চা নাস্তা পাঠা লিলি। লিলি সবে পানি খাচ্ছিল। আরিফ আর ওর এক ঝাঁক বন্ধু দেখে বিষম খেল। ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, আর কুসুম নামছিল। কুসুমকে দেখে সবাই হা করে রইল। আরিফকে দেখে ভয় পেল। কুসুম জলদি পাশ কাটিয়ে নেমে গেল। এটাই মনে হয় কুসুম, মাঠে হেভি জোশ। চল রুমে যাওয়া যাক। ওরা রুমে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু কেউ খাবার নিয়ে আসছে না দেখে আরিফ নিজেই গেল। কুসুম বসেছিল, কুসুমকে দেখে বলল, কুসুম, লিলি কোথায়? কুসুম ঝট করে দাঁড়িয়ে গেল। বুবু একটা কাজে গেছে। ঠিক আছে, তাহলে তুই বরং নাস্তা নিয়ে আমার রুমে আয়। কুসুম না করতে চাইলো একবার, পরবর্তীতে আর করলো না, মাথা নাড়ল শুধু। একটু পরিপাটি হয়ে আসবি। কুসুমের মানে বুঝলো না। আরিফ চলে যেতে না চাইতেও নাস্তা নিয়ে ওকে যেতে হলো। সবাই কথা রেখে ওর দিকে তাকিয়ে আছে হা করে। এটাই কুসুম। আর কুসুম, ওরা আমার বন্ধু। কুসুম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিফের বন্ধুরা যখন ওকে নিয়ে বিশ্রী সব কথা বলতে লাগলো, কুসুমের আর সহ্য হলো না। কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। লিলি কিন্তু ঠিকই খেয়াল করলো ব্যাপারটা। আমার সাথে কেন এমন হয় আল্লাহ? এতদিন বড় ভাইজান আর এখন হের বন্ধুরা। বড় ভাইজান শেষে কুসুমকেও মনে হচ্ছে এখন সাহেবরে কইতেই হই। তারপর কেটে গেছে বেশ কিছুদিন। লিলি আকাশ চৌধুরীকে সবই বলেছে, তিনি রেগেও গেলেন। কিছু একটা ভেবে চুপ থেকেছে। অর্ণবের কানে কথাটা দিয়েছে সে। সেই থেকে অর্ণব কুসুমকে চোখে চোখেই রাখে। অর্ণবের পরীক্ষা শেষ হয়েছে, 2 দিন বাদই রেজাল্টও দিবে। এরই মধ্যে ওর খালাতো বোনের বিয়ের খবর এলো। কাল রাখির গায়ে হলুদ, আমাদের আজই বেরোনো দরকার, সবাই যাচ্ছি আমরা। কুসুম্মা, তুমিও গুছিয়ে নিও, আমাদের সাথে তুমিও যাবে। না, কুসুম যাবে না, আর ও গেলে আমি যাব না। এটা কেমন কথা? ও একা বাড়িতে থাকবে কি করে? কথা ভেবে বলছো তো? ভেবেই বলছি, কোনো কাজের মেয়েকে আমি আমার বাড়িতে নিব না। উপস্থিত সবাই হতভম্ব। কুসুমের চোখে পানি এসে গেল। মম, তুমি কি অবুঝ? তা তো নয়, এমন বাচ্চামো কথা কেন বলছো? তাহলে এইটুকুন মেয়ে একা বাড়ি থাকবে কি করে? আরিফ তো মহাখুশি। কুসুম একা একা বাড়িতে থাকা মানেই সুযোগ। আরিফের ঠোঁটের কোণের হাসি অন্যবার আকাশের চোখে এড়ালো না। আমি যাবো না কোথাও, আপনারা যান। আমি এমনিতেই কোনোখানে যাইয়ে থাকতে পারি না। দয়া কইরা আমারে নিয়ে ঝগড়া কইরেন না। কি, এই মেয়ে এমন কেন? চুপ থাকো তুমি। ঠিক আছো তোমরা? যাও, আমি বাড়িতে থাকছি। আরিফ অবাক হলো। তুই থাকবি মানে? তুই থাকলে চলবে কি করে? কেন ভাইয়া, আমি বাড়িতে থাকলে তোমার কি সমস্যা? মনি রাগ করবে, তাই বললাম। আপনারা যান, আমি আর কুসুম থাকবো। তুই গেলে আমার কাজ করবে কে? বুবু, বাবা, আঙ্কেল, ছোট ভাইজান, আপনারা আমায় নিয়ে চিন্তা করবেন না, আমি থাকতে পারবো। অর্ণবের মন সায় দিচ্ছে না। মনটা এমন অস্থির লাগছে কেন? ভাইয়ার কথায় কিছু একটা আছে। ও কি আবার?
অগত্যা কুসুমের কথায় সকলকে চলে যেতে হলো। আকাশ চৌধুরীর ভালো লাগছে না, এভাবে মেয়েটাকে রেখে যাবে। সবাই চলে যাওয়ার পর কুসুম দরজা আটকে নিজের ঘরে গেল। একা এত বড় বাড়ি, আমার ভয় লাগতেছে। আম্মা, আমার আম্মা কেমন আছো তুমি? মায়ের ছবি বুকে নিয়ে কুসুম ঘুমিয়ে গেল। হঠাৎই ঘুমের মধ্যে কলিং বেলের শব্দ পেল। মনের ভুল ভেবে ঘুমিয়ে থাকলো, কিন্তু আবারও শব্দ। কে আইলো আবার? কয়টা বাজে এখন? সবাই তো চইলা গেছে, তাইলে কেডাই আইলো আবার? ঘুম জড়ানো চোখে দরজা খুলল কুসুম। আরিফকে দেখে প্রাণ পাখি যেন উড়ে গেল কুসুমের। মাতাল অবস্থায় দাঁড়িয়ে আছে আরিফ। বড় ভাইজান আপনি? কেন, আমি আসতে পারি না নাকি? আপনার না যাওয়ার কথা ছিল, ফিরে আইলেন যে? তোর জন্যই তো আসলাম। আমার জন্য মানে? আজকের দিনে সুযোগই তো খুঁজছিলাম আমি, এত তাড়াতাড়ি পেয়ে যাব ভাবিনি। কুসুম পিছে সরে গেল। কি বিশ্রী গন্ধ বের হচ্ছে আরিফের কাছ থেকে। ভাইজান দূরে সরেন, কাছে আইবেন না। এত কিসের তেজ তোর? কাজের মেয়ের এত তেজ থাকতে নাই। কুসুম ধাক্কা মারল আরিফকে। খবরদার কইতেছি কাছে আইবেন না, আমি কিন্তু চেঁচামু। কর, চিৎকার কর। কে তোর চিৎকার শুনে তোকে বাঁচাতে আসবে আমিও একটু দেখি। মানছি তুই একটু বেশি সুন্দরী, তাই বলে এমন করবি? নট ফেয়ার। চিন্তা করিস না, কেউ জানবে না। টাকা লাগলে টাকা দিব। তোরে সমস্যা কই? সি, এইসব কি কইতেছেন? সিসি, আমি কিন্তু বাবাকে বলে দিব। তোর বাবা আমার কি বলবে? হ্যাঁ। আরিফ যত এগোতে লাগলো কুসুম ততই পেছাতে লাগলো। একসময় দেয়ালে গিয়ে ঠেকলো কুসুমের পিঠ। এবার কই যাবি? কে বাঁচাবে? কুসুম এবার কেঁদেই দিল জোরে। আমারে ছাইরা দেন ভাইজান, দোহাই লাগে আপনার। এত সাধনার জিনিস কেউ ছাড়ে বল? কুসুম ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে চোখ ফেলল। আল্লাহ রক্ষা করো এই জানোয়ারের হাত থেকে, সাহায্য করো আমায়। আরিফ কুসুমের জামার হাতা ধরে টান দিতেই কুসুম চিৎকার করলো। আল্লাহ গো ভাইজান, মাফ করেন আমারে, আল্লাহ সইব না। চুপ, একদম চুপ, একটাও বাড়তি কথা বলবি না। কুসুম চিৎকার করে কাঁদছে, কিন্তু কান্না শোনার মতো কেউ নেই। কে বাঁচাবে ওকে? নাকি বাচ্চা মেয়েটার ছোট্ট শরীরটা আজ আর ছাড় পাবে না কোনো নর পশুর হাত থেকে? ভাইয়া ওকে ছেড়ে দাও। হঠাৎ অর্ণবের কণ্ঠ শুনে আরিফ হকচকিয়ে গেল। কুসুমকে ছেড়ে যেই না ঘুরে দাঁড়ালো, তখনই কুসুম আরিফকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। অর্ণবের কেমন একটা অনুভূতি হলো, চোখে পানি চিকচিক করে উঠল। পরক্ষণে মুখে হিংস্রতা দেখা দিল। কুসুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না, আমি এসে গেছি তো পিচ্ছি, আর কেউ তোমার কিছু করতে পারবে না। অর্ণব, তুই এখানে? তুই না ওই বাড়ি গেলি কেন? আমি এসে অসুবিধা করে ফেললাম বুঝি? আমি আগেই বুঝেছিলাম এমন কিছু হবে, তাই তো। শোন ভাই, আমার কোনো দোষ নাই, সব এই মেয়ের দোষ। ওই আমাকে আসতে বলেছিল। কুসুম হতভম্ব, কি মিথ্যে অপবাদ দিয়ে দিল। অর্ণবের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। কুসুমকে সাইডে সরিয়ে দিতেই কুসুম বলল, বিশ্বাস করেন ছোট ভাইজান, আমি কিছু করি নাই, উনি মিথ্যা কথা কইতেছে। এই মেয়ে চুপ, তুই তো আমায় আসতে বললি, এখন ভালো সাজা হচ্ছে? কাজের মেয়ের মতো থাক। নিজের দোষ আমার ঘাড়ে চাপাবি না। ভাই, ওর কথা শুনিস না, আমি আসলে। আরিফকে আর কিছু বলতে না দিয়ে আরিফের নাক বরাবর ঘুষি দিল অর্ণব। আরিফ ছিটকে গিয়ে পড়ল। কুসুম ভয় কেঁপে উঠল। অর্ণব আরিফকে এলো পাতারি মারতেই লাগলো। কুসুম এবার আটকালো। সাইরা দেন, মইরা যাইব তো, সাইরা দেন ওনারে। তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। তুই এত নিচে নামলি কি করে? তুই উশৃঙ্খল জানতাম, তাই বলে এতটা তা জানতাম না। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসও করতাম না। ছি ভাইয়া ছি, এখনই আমার চোখের সামনে থেকে সর, না হয় খুন করে দিব। তুই আমার ভাই, তা আর দ্বিতীয়বার ভাববো না। দূর হ তুই। আরিফ কুসুমের দিকে কড়া চোখে তাকিয়ে বেরিয়ে গেল। কুসুম ধপ করে নিচে বসে পড়ল। অর্ণব কুসুম কিভাবে পড়ে যেতে দেখেই দৌড়ে ওর কাছে আসলো। কুসুম, এই কুসুম, কি হলো তোমার? কুসুম অশ্রু চোখে অর্ণবের দিকে তাকিয়ে ঢলে পড়ল ওর গায়ে। হঠাৎ এমন কিছু হবে আশা করেনি। কুসুমকে কোলে তুলে সোফায় শুয়ে দিল। ভাইয়া কি করে পারলো এমন নিষ্পাপ একটা মেয়ের সাথে এসব করতে? পানির ছিট দিয়ে জাগালো কুসুমকে। বেচারি ভীষণ ক্লান্ত। অর্ণব কুসুমের হাত ধরে বলল, চলো আমার সাথে এখানে, আর এক মুহূর্ত নয়। কুসুমকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল অর্ণব। এখন সোজা খালার বাসায় যাবে। অর্ণব ড্রাইভিং করছে আর বারবার কুসুমের দিকে তাকাচ্ছে। কুসুম এক মনে জানালা দিয়ে চেয়ে কাঁদছে। হয়েছে তো, আর কত কাঁদবে? চোখের পানি এখন একটু রেখে দাও, শরীর খারাপ করবে আবার। কুসুম কিছু বলল না। অর্ণবের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। সময়ের ব্যবধানে ঘুমিয়েও গেল। অর্ণব কুসুমের দিকে চেয়ে মুচকি হাসল। পাগলি মেয়ে ঘুমিয়ে গেল। কেন যে বাচ্চা মেয়েটার সাথে এমন হয়? ভাইয়া কবে যে শুধরাবে?
কুসুমের যখন ঘুম ভাঙলো তখন ওরা পৌঁছে গেছে। কুসুমকে উঠতে দেখে অর্ণব বলল, কি ঘুম হলো? আমি তো ভাবলাম ঘুম থেকে উঠবেই না। বোধহয় যে ঘুম দিয়েছো। চলো এখন ওদিকে কি অবস্থা কে জানে। ওরা ভেতরে গেল। বেলা বেশ হয়েছে, তবুও চারপাশ স্তব্ধ। অর্ণব কুসুমের হাত ধরে এগোচ্ছে আর ভাবছে, যতদূর জানি আজ তো রাখির গায়ে হলুদ, কিন্তু এত স্তব্ধ কেন সব? যে ভয় পাচ্ছি আবার তা না হয়ে যায়। কুসুম মাথা নিচু করে আছে, এমনিতেই কথা কম বলে, তার উপর আবার যে অবস্থায় পড়তে হয়েছে, এখন পুরোটাই চুপ হয়ে গেছে। দরজা ঠেলে ঢুকতে যাবে তখনই অর্ণবের ফোনে কল এলো। অর্ণব একরাশ বিরক্ত হয়ে ফোন বের করলো। উফ, কল করার আর সময় পাই না। কুসুম তুই ভেতরে যাও, ভয় পেও না, আমি কথা বলি আসি, যাও তুমি। কুসুমকে বলেই অর্ণব বাইরে চলে গেল। কুসুম ভয়ে ভয়ে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। প্রথমে অবাক হলেও ধীর পায়ে এগিয়ে গেল। ওদিকে রকি অর্ণবের কল ধরেছে। কি বলবি বল, এ সময় ফোন করলি যে? দোস্ত দোস্ত কংগ্রেচুলেশনস। কিসের জন্য? আরে হাদারাম, এখনো গুড নিউজটা দেখিসনি? কি বলছিস? কিছুই বুঝতেছি না। কিসের গুড নিউজ? বিয়ে টিয়ে করে ফেললি নাকি আবার? আরে ওসব না, গুড নিউজ তো তোর জন্য। আচ্ছা বলি, তাহলে তুই কি এখনো দেখিসনি? বোঝা গেল। তারপর রকি যা বলল তাতে অর্ণব থ হয়ে গেল। চোখে পানি চিকচিক করছে, উঠল খুশিতে, হেসে ফেলল মুহূর্তেই। ভুলে গেল কুসুম নামক মেয়েটার কথা, ভেতরে কি হচ্ছে তাও। হঠাৎই চিৎকার চেঁচামেচি শব্দ শুনে হুঁশ এলো অর্ণবের। রকিকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে ওদিকে গেল। কাল নাগিনি, এই জন্য তোরে আমি আমার বাড়িতে থাকতে দিচ্ছি। তোকে আজ আমি মেরেই ফেলবো। হ্যাঁ, অর্ণব যখন কথা বলায় ব্যস্ত, কুসুম তখন ঘরে পা দিয়েছে। ওরে দেখে নীলা চৌধুরী তেড়ে এসেছে, দুটো থাপ্পড় খেয়েছে। আরিফকে দেখে কুসুম যা বোঝার বুঝে গেছে। আকাশ চৌধুরী অনেকবার থামাতে গেলেও পারেনি। নীলা চৌধুরী যাচ্ছে তাই ব্যবহার করছে কুসুমের সাথে। কুসুম মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে নীরবে। মম থামো, ওর গায়ে হাত দিবে না। ও, তুইও এসে গেছিস তাহলে? এখন তুইও এই কাজের মেয়ের হয়ে ওকালতি করবি? ভুলে যাস না, আমি তোর মা, আর ও এক কাজের মেয়ে। আহ নীলা, এসব কি কথা? কুসুম কোনো কাজের মেয়ে না। চুপ কর তুমি। এই তোমার জন্যই এত সাহস পেয়েছি। আমার ভোলা ভালা ছেলেটাকে এভাবে ফোসলালো, নষ্টা মেয়ে কোথাকার। অর্ণবের এবার ভীষণ রাগ হলো। নিজের মায়ের প্রতি রাগটা যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, কুসুম নষ্টা মেয়ে নয় মম, ওকে নিয়ে এমন বাজে কথা বলবা না। হো, এখন তুইও আমাকে শেখাবি এগুলো? তোর নিজের ভাইয়ের চেয়ে ওই ফকিনীর মেয়ে বেশি ইম্পর্টেন্স হয়ে গেল, হ্যাঁ? কাকে কি বলছি, তুই নিজেই তো এই অবস্থা করেছিস। হ্যাঁ মম, ভাই আমাকে বাইরের মেয়ের জন্য ও ওর ভাইকে ভুল বুঝলো। অর্ণব যেন সব কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কুসুম অবাক চোখে চেয়ে রইল। অর্ণব কুসুমের দিকে তাকিয়ে লিলিকে বলল, লিলি, কুসুমকে ভেতরে রুমে নিয়ে যা। না, ওই নষ্টামে ভেতরে যাবে না। সবাই নীলার সাথে তাল মেলালো, শুধু আকাশ চৌধুরী আজমিন চৌধুরী বাদে। বাকিরা কুসুমকে ছি ছি করতে লাগলো। মুহূর্তের মধ্যেই ফুলের মতো নিষ্পাপ মেয়েটার চরিত্রে দাগ লেগে গেল। লিলি, কথা কানে যায় না? কি বললাম আমি তোকে? ওকে ভিতরে নিয়ে যা। লিলি আসতে গেলেও নীলার কথায় থেকে যায়। পরক্ষণে অর্ণবের কড়া গলায় এগিয়ে আসে। কুসুম এত সব সহ্য করে না পেরে অজ্ঞান হয়ে যায়। কুসুম! অর্ণব কুসুমের দিকে তাকাতেই আটকে উঠে দৌড়ে গিয়ে কুসুমকে ধরে। এই কুসুম, কুসুম চোখ খুলো, কিছু হয়নি, চোখ খোলো না। লিলি, পানি এনে দে দ্রুত। লিলি দৌড়ে গিয়ে পানি এনে দেয় কুসুমকে মাথা অর্ণবের কোলে। পানি ঝাপটায় আস্তে করে চোখ খুললে অনেক দুর্বল অনুভূত হয়। অর্ণব লিলিকে ইশারা দিতেই কুসুমকে রুমে নিয়ে যায়। তো কি বলছিলে যেন? কুসুম বাজে মেয়ে, খারাপ মেয়ে। মম, তুমি শুধু নিজের ছেলের কথাই বিশ্বাস করলে। আচ্ছা, কুসুম কি তোমাদের কিছু বলেছে? যা বলার তোমার বড় ছেলে বলেছে। কুসুম তো কোনো কথা বলেনি। তাহলে তোমরা কেন এমন করলে? আর ভাইয়া, এত সুন্দর করে মিথ্যা গল্প বলতে পারলি, বাহ। আমি জানি কুসুমের কোনো দোষ নাই। আরিফের নামে আগেও অনেক কথা শুনেছি। কুসুম আমাদের সম্মানের কথা ভেবে কোনো প্রতিবাদ করেনি। অর্ণব, তুমি বলো কি হয়েছিল? এই কুলাঙ্গার কি করেছে কুসুমের সাথে? আর তুমি কিভাবে কি জানলে? ওখানে গেলে কি করে? আমি কালই বুঝেছিলাম কিছু হবে, কিন্তু তা যে এত খারাপ তা ভাবিনি। তোমরা চলে আসার পরে আমার মন খচখচ করছিল। আর তাছাড়া আমার একটা কাজও ছিল, যার জন্য ব্যাক করতে হয়েছিল। আর তখনই সব ঘটনা খুলে বলল অর্ণব। সব শুনে আকাশ চৌধুরী খেপে উঠলেন, আরিফকে মারতে গেলেন। সকলে চি চি করতে লাগলো। তুই আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে।
এই শিক্ষা দিয়েছি আমি তোকে? একটা মা মরা মেয়ের সাথে? সি, তোকে তো আমি পুলিশে দিব। পাপা থামো এখনই। না, রাখির বিয়েটা শেষ হোক। আর ভাই ড্রাঙ্ক ছিল, এখন পুলিশের ঝামেলা করার দরকার নেই। আকাশ চৌধুরী কিছু একটা ভেবে চুপ থাকলেন, হঠাৎই বলে উঠলেন, আমি কুসুমকে বিয়ে দিতে চাই, তাও এই আসরেই। বিয়ের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। বিয়ে দিবি, কিন্তু ছেলে কই? আর হঠাৎ বললে কি বিয়ে হয় নাকি? মাথা ঠিক আছে তোর বাবু? আমার মাথা একদম ঠিক আছে। আমি কুসুমকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না। আচ্ছা, কিন্তু পাত্র পাবি কোথায়? তারপর যে কাহিনী হলো, তোর মনে হয় কেউ এখন আর? আমি জানি মা, আমার উপর বিশ্বাস আছে তো, আমি ভেবেই বলছি। আর ছেলে কই পাবো বলছিলে না? ছেলে আমাদের সামনেই। আমাদের সামনেই? কে সে? আমাদের অর্ণব। অর্ণব এতক্ষণ ফোনে একটা মেসেজ দেখছিল, ওর নাম শুনতেই চমকে চোখ তুলে তাকালো। সবাই অবাক হয়ে আকাশ চৌধুরীর দিকে তাকিয়ে নীলা চৌধুরী গর্জে উঠে বললেন, কখনোই না, আমার অর্ণবের সাথে ওই কাজের মেয়ের বিয়ে ইম্পসিবল। বাবা কি বলছো এসব তুমি? আমি আর বিয়ে, তাও কুসুমকে? হ্যাঁ, তুমি কুসুমকে বিয়ে করবে, আপত্তি থাকার তো কিছু দেখছি না। তুমি দেখছো ব্যাপারটা, তাই তুমি ছাড়া উপযুক্ত কাউকে আমি খুঁজে পাচ্ছি না। ধরে নাও কুসুমের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিদান। কিন্তু বাবা, আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে, আর আমি সবে জয়েন্ট লেটার পেলাম। এখনই বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। কিসের জয়নিং লেটার দাদু ভাই? স্বপ্ন পূরণের সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের। সত্যি? তাহলে তো হয়েই গেল, রেডি হয়ে নাও, আজই বিয়ে তোমাদের। কিন্তু বাবা, আমার কথাটা তো শুনবে। আমার কথাই শেষ কথা, আর কোনো কথা হবে না। একটু রেস্ট নিয়ে তৈরি হও, আজই বিয়ে মানে আজই। নিজের কথা জানিয়ে হন হন করে চলে গেলেন আকাশ চৌধুরী। অর্ণব রাগে গজ গজ করতে করতে চলে গেল। দিন গিয়ে বিকেল গড়ালো, বিয়ের তোড়জোড় শুরু হলো। রাখির সাথে কুসুমেরও হলুদ ছোঁয়ানো হয়েছে। কুসুম যখন জানতে পারলো তার বিয়ে, তাও অর্ণবের সাথে, তখন আপত্তি করছিল ভীষণ। তখন আকাশ চৌধুরী কুসুমের মাথায় হাত দিয়ে বললেন, দেখ মা, আমি জানি তুই কেন না করছিস। আমি যতদূর জানি অর্ণব তোকে কখনোই ছোট হতে দিবে না। আমার এক ছেলে খারাপ হলেও আরেক ছেলে অনেক ভালো। তোর সম্মান রক্ষায় এছাড়া আর কোনো ভালো উপায় পেলাম না। এই বাবাটার উপর বিশ্বাস থাকলে আর না করিস না মা। তোকে ভালো কারো হাতে তুলে দিয়ে মরেও শান্তি। বাবা আঙ্কেল দয়া কইরা এমনি কইবেন না। আম্মা মইরা যাওনের পর থেকে আপনাগোর কাছে আপনি যা করবেন আমার ভালো লাগেই করবেন জানি। তারপর সাদামাটা ভাবে ওদের বিয়ে হয়ে গেল। 3 কবুলের মধ্যে দিয়ে একে অপরের সাথে আবদ্ধ হলো। অর্ণব বা কুসুম কেউই রাজি ছিল না বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হওয়া। বিয়ের পরে আকাশ চৌধুরী ঘোষণা দিলেন, বিয়েটা যেহেতু একদমই সাদামাটা ভাবে হয়েছে, তাই আমি চাই রিসিপশনটা ধুমধাম করে করতে। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। তারপর 2 দিন ভীষণ ব্যস্ততায় কাটলো। রাখির বিয়ে নিয়ে তোড়জোড়ে গেল। রাখিকে বিদায় দিয়ে ওরাও ফিরে এলো। কুসুম অর্ণবের রিসেপশন ঠিক করা হলো 2 দিন পরে। এর মধ্যে অর্ণব কুসুমের সাথে একদম কথাই বলেনি, এমনকি আকাশ চৌধুরীর সাথেও না। কি রে কুসুম, এমনি মন খারাপ করে বসে আসুস কেন? কুসুম ছলছল চোখে তাকালো। আরে আরে কান্তাসুস কেন, কি হইল? আম্মার কথা মনে পড়তাছে বুবু। পাগদি মাইয়া, তাই বলে এমনি কান্দি কেউ? চোখ মুছ। বুবু, আমি কি কোনো ভুল কইরা ফেললাম? কিসের ভুল? এই বিয়াটা কইরা উনি তো আমার লগে কথাই কয় না। ওনার লগে আমারে একদমই যায় না বুবু। দেখ কুসুম, যা হওয়ানোর তা তো হইয়াই গেছে। অর্ণব ভাইজান মেলা ভালো মানুষ, তুই মানাই নিলেই হেও মাইনা নিব। নিজের স্বামীরে ভালোবাসবি, ভালোবাসা দিয়া বাইন্দা রাখবি। ভালোবাসার উপর আর কোনো শক্তি হয় না, বুঝছস? বসে যে বাসর ঘরে বসে আছে কুসুম, অর্ণবের আসার নাম নেই। অবশ্য এদিকে কুসুমের কোনো হুঁশও নেই। কুসুম ভাবছে আজমিন চৌধুরীর কথা। কিছুক্ষণ আগে তিনি বলে গেছেন, শোনো নাথ বউ, আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার স্বামী যা বলবে তাই করবা। স্বামী কিছু করতে চাইলে বারণ করবা না। দরকার হয় নিজে থেকে সাড়া দিবা, বুঝলা? স্বামীকে নিজের করার এই একমাত্র মাধ্যম। আর দাদু ভাই আসলে সালাম করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নতুন জীবনের দোয়া চাইবা। আরো অনেক কথা বুঝিয়ে তিনি চলে গেছেন। শেষের কথা মাথায় ঢুকলো, প্রথম কথাগুলো কিছুই ঢুকেনি। কুসুম নিজের মনেই আওড়ালো। দাদি যে কইলো উনি কি করব,
আচ্ছা কি করবে যদি আমারে বকা দেয়? কুসুমকে উদ্ভট চিন্তার মধ্যেই দরজা খোলার শব্দ এলো। শাড়ির আঁচল তুলে দেখলো অর্ণবকে ভয়ে কুসুমের গলা শুকিয়ে আসলো। ওদিকে অর্ণব, বিয়ে না ছাই, এসব এসগুলো এক একটা বদের হাত দিয়ে আমার কতগুলো টাকা নিয়ে গেল। উফ। কুসুমকে কেন জানি খুব হাসি পেল। অর্ণব কুসুমের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল। লাল বেনারসি গায়ে একটা ছোট মেয়ে বসে আছে তারই খাটে। এভাবে 10 হাত ঘোমটা টেনে রাখছো কেন? গরম লাগছে না? খুলো। সে আমি তো দেখব। এত ঘোমটা দেওয়ার কিছু হয় নাই। কুসুম ঘোমটা সরিয়ে মাথা নিচু করে রইল। অর্ণব কুসুমের দিকে তাকিয়ে হা করে রইল। মাশাল্লাহ, এসব শাড়ি কাপড় চেঞ্জ করে নর্মাল কিছু পরে ঘুমিয়ে যাও। কেন ঘুমামু? আপনি কিছু করবেন না? কুসুমের কথায় কাশি উঠে গেল অর্ণবের। হ্যাঁ করব তো। যাও আগে এসব চেঞ্জ করে অন্য কাপড় পরে আসো, অজু করে এসো, নামাজ পড়বো। কুসুম মাথা নেড়ে চলে গেল। বাচ্চা মেয়ে, বিয়ে করার পরিণতি নিশ্চয়ই দিদুন এসব বুঝিয়েছে। হয় রে, বোঝাবে তো একটু ভালো করেই বোঝাতো। এই বাচ্চা মানুষ করতে করতে আমার জীবন পার হয়ে যাবে। আমারে আপনার বাচ্চা লাগে? আমি কত বড় জানেন? এত কথা বলা শিখলা কার কাছ থেকে? তুমি না চুপচাপ থাকো সব সময়? বুবু কইছে কথা কইতে। আচ্ছা লন নামাজ পড়ি, এরপর তো কিছু করতে হবে। লন লন। লও না, সরি, চলো। দুজন নামাজ পড়তে দাঁড়ালে নামাজ শেষ করে কুসুম হাই ছাড়ছে তা দেখে অর্ণব বলল, তোমাকে ক্লান্ত লাগছে, ঘুমাও তুমি। আমি কই ঘুমামু? খাটে ঘুমাবে আর কই? আচ্ছা। কুসুম খাটে গিয়ে শুয়ে পড়ল। অর্ণব গিয়ে অপর পাশে শুতেই কুসুম লাফ দিয়ে উঠল। কি হলো, উঠলে কেন? আপনি এখানে শুইলেন কেন? ওড়েন ওড়েন। তো আমি কোথায় ঘুমাবো? আমি কেমনে কমু? তাই আমার লগে শুইবেন না, পরপুরুষের লগে শুমু কেন আমি? হরেন আপনি, আপনার মতলব তো ভালো থাকতেছে না। না অর্ণব যেন আকাশ থেকে পড়ল। সে পরপুরুষ? আমি পরপুরুষ হলাম কিভাবে? আমরা স্বামী স্ত্রী একসাথেই তো থাকবো। না না, অত কথা শুনতে চাই না। আচ্ছা আপনি থাকেন, আমি আমার ঘরে যাই তাইলে। আরে পাগল হলে নাকি? তুমি এভাবে গেলে মানুষ কি বলবে? দেখো আজকে আমাদের বাসর রাত, তবু আমি তোমায় ছেড়ে দিলাম, আর তুমি এখন আমার 12টা বাজাবে? ছি, তুমি খাটে ঘুমাও, আমি বরং সোফায় যাই। কুসুম আর কিছু বলল না। এমনিতেই তার ঘুম পেয়েছে প্রচুর। কুসুম চুপচাপ শুয়ে পড়ল। একসময় ঘুমেও গেল আর অর্ণব সোফায় শুয়ে এদিক ওদিক করছে। কি বিয়ে করলাম, এখন আমার খাটেই আমার জায়গা নেই? অর্ণবের চোখ হঠাৎই কুসুমের দিকে গেল। ডিম লাইটের হালকা আলোয় কি আবেদনময় লাগছে মেয়েটাকে। অর্ণব এক দৃষ্টিতে চেয়ে রইল। মেয়েটা বড্ড সরল, কি নিষ্পাপ মুখটা। নিজের ভাবনায় নিজেই অবাক হলো অর্ণব। চিচি, কী সব ভাবছি? এই মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে পাপা আমার সাথে, এর কথা এত ভাবা যাবে না। নিজের মনের সাথে কথা বলতে বলতে নিজেও ঘুমিয়ে গেল। সকালে কুসুমের ডাকে ঘুম ভাঙল অর্ণবের। চোখ মেলে তাকাতেই ঝাটকা খেল। সুরু ভাইজান উঠেন, খাটে যাইয়া ঘুমান। তোমায় শাড়ি পরতে কে বলেছে? কুসুম হক চুকে গেল, নিজের দিকে তাকিয়ে দেখল না, সব ঠিকঠাকই আছে। অর্ণবের দিকে আবার তাকাতেই বলল, আর কখনো শাড়ি পরবে না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। কি হারায় ফেলেন? এত কথা বলো কেন? যাও চা নিয়ে আসো। আর শাড়ি পরবে না, মনে থাকে যেন। যাও এখন। কুসুম এক ঝুড়ি মন খারাপ নিয়ে নিচে গেল। কুসুম যেতেই অর্ণব মনে মনে বলল, এই মেয়ে কি আমি হার্ট অ্যাটাক করে মেরে ফেলতে চাই নাকি? কি সর্বনাশ, এইটুকুন মেয়ে আবার শাড়ি পরে ঘুরঘুর করছে। কুসুম চুপচাপ নিচে গেল। ওকে দেখে লিলি হেসে বলল, কি বাসর শেষ হইয়া গেল এত তাড়াতাড়ি? কথা কইল না বুবু, মন খারাপ। আবার পিচ্চি পাখিটার মন খারাপ কে রে? কুসুম গাল ফুলিয়ে চা করতে করতে বলল, দাদি শাড়ি পরতে কইলো না, আমিও তাই শাড়ি পরলাম। ছোটু ভাইজান শাড়ি পরতে না কইলো, তার নাকি কি হারায় যায়। লিলি কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে নীলা চৌধুরী বলল, আজ কি চা পাবো না নাকি? আমার নিজেকেই বানিয়ে খেতে হবে। নবাবজাদিরা সকলে নাস্তা বানান। কেউ আর কিছু বলল না। কুসুম সকলের জন্য চা করে অর্ণবের জন্য নিয়ে গেল। অর্ণব তখন খাটে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল। কুসুম গিয়ে বলল, ছোট ভাইজান আপনার চা। অর্ণবের কপাল কুঁচকে গেল। আমি তোমার ভাইজান হই, এসব ভাইজান টাইজান বলবে না। কুসুম মাথা নেড়ে চলে যেতে নিলে অর্ণব আবার বলল, শোনো, তখনের কথায় কিছু মনে করো না। তোমার ইচ্ছে হলে শাড়ি পরতেই পারো। তুমি ছোট মেয়ে তো, পরে টরে যাও কিনা তাই বারণ করছি, বাট তোমার ইচ্ছে হলে পড়তে পারো। কুসুম ভ্যাবলার মতো চেয়ে রইল শুধু। তারপর কেটে গেছে বেশ কিছুদিন। অর্ণব বোধহয় কুসুমের প্রেমেও পড়েছে। এখন আর অর্ণবকে সোফায় ঘুমোতে হয় না, কাটেই ঘুমায়। তবে মাঝে ইন্ডিয়ার বর্ডার থাকে। এই তো সেদিন কুসুম বলে উঠল, এই যে হোনেন জায়গা আছেন। হুনসি পরক্ষণেই বলল, এই তুমি এমন ভাষায় কথা বলবা না।
তোমার স্বামী ভার্সিটির প্রফেসর আর তুমি এসব ভাষায় কথা বলো, ভাষা ঠিক করবা। আচ্ছা ঠিক করবো। আচ্ছা কি শব্দ বলো? আচ্ছা ঠিক করব বলো। আচ্ছা ঠিক করব। এখন আমার কথা শুনেন। আবার হুনেন কি বলো শুনেন? আরে ওই একই হইল। এখন শুনবেন তো নাকি? বলো কি বলবে? আপনাকে আর সোফায় শুইতে হইব না, ঘাটেই ঘুমান। কেন তুমি না একা ছাড়া ঘুমাতে পারো না? কাহিনী কি বলো তো? না ইয়ে মানে ভয় করে, কি জানি হইছে জানেন, কে জানি হুস হুস শব্দ করে। অর্ণবের হাসি আর আটকাতে পারছে না, এই কাজটা তো সেই করেছে। তবুও বলল, আমি তো এমন কিছু শুনি না। বাহানা ছেড়ে বলো তুমি এখন আমার সাথে ঘুমাতে চাও। কুসুম গাল ফুলিয়ে শুয়ে পড়ল। থাক, আপনার আশা লাগতো না, আমি একাই ঘুমাইতে পারি। অর্ণব হেসে কুসুমের পাশে গিয়ে ঘুমলো। অর্ণবের উপস্থিতি টের পেয়ে কুসুম উঠে বসলো। কি হলো, তুমি তো আসতে বললা। কিন্তু মাঝখানে কোলবালিশ রাখেন। ইচ্ছে করছে কোলবালিশটাকে কেটে টুকরো টুকরো করে ফেলি, শালা ভিলেন। কি এমন বিড়বিড় করতেছেন? কিছু না, ঘুমাও। এই দিলাম তোমার কোলবালিশ। কুসুম ঘুমিয়ে পড়তেই কোলবালিশ লাথি দিয়ে ফালাই দিল অর্ণব। কুসুমকে টেনে বুকে নিয়ে কপালে চুমু খেলো। পরে থাকা কোলবালিশের দিকে তাকিয়ে কুটিল হেসে অর্ণব বলল, আমার বিয়ে করা বউ আমার বুকে ঘুমাবে, তুমি কেন ভিলেন হতে আসো? নির্লজ্জ বেহায়া কোলবালিশ, আমার খাটে তোমার আর প্রয়োজন নেই। সকালে নাস্তার টেবিলে অর্ণব বলে উঠল, আমার একটা কথা আছে। বলো। পারমিশন নেওয়ার কি হলো? আমি কুসুমকে আবার ভর্তি করাতে চাই, ওর পড়াশোনা করা দরকার। আমি চাই ও আবার স্কুল যাক। কুসুম অবাক হয়ে চাইল। আকাশ চৌধুরী ভীষণ খুশি হলেন। তোমার বউ তুমি পড়াবে, আমাদের আপত্তি করার কি আছে? তুমি কুসুমকে ভর্তি করিয়ে দাও। এখন আবার পড়ার কি হলো? ও পড়লে তো বাসার কাজ করবে কে? কুসুম কাজের মেয়ে না মম, বাড়ির বউ হিসেবে যতটুকু করার দরকার ও করবে, এই ভরসা আছে আমার ওর প্রতি। আর তোমরা সবাই আছো, একটু ম্যানেজ করতে পারবে না? কুসুমের চোখে পানি এসে গেল, তবে দুঃখের না, আনন্দের। কুসুমকে ক্লাস 10-এ ভর্তি করালো অর্ণব। যেহেতু আগে 9 অবধি পড়েছে তাই রেজিস্ট্রেশন করা আছে। কুসুম যখন ভর্তি হলো তখন এসএসসি পরীক্ষার মাত্র 6 মাস বাকি। এখন শুনেন না, আমি কি কিছু পারবো এই কয়দিনে? আমি যতটুকু জানি তুমি ভালো ছাত্রী, পড়লেই পারবে, হাল ছেড়ো না। আমি আছি তো তোমার পাশে, তোমায় পারতেই হবে, তোমার বরের সম্মান জড়িয়ে আছে। আমি পারবো। তারপর থেকে কুসুমের পড়া শুরু। অর্ণব ভার্সিটি থেকে ফিরে ওকে পড়ায়। কুসুমকে পড়াতে গিয়ে অবশ্য অর্ণবকে বেশ বেগ পেতে হয়েছে, বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো। কুসুম কই, রেডি হয়েছো? তাড়াতাড়ি এসো, লেট হচ্ছে। হয়ে গেছে আমার, আসছি এক্ষুনি। আজ কুসুমের প্রথম পরীক্ষা, এতদিন অবশ্য শুদ্ধ ভাষাটাও শিখে নিয়েছে সে। কুসুম মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলল, আম্মা তোমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, দোয়া করো। তোমার না স্বপ্ন ছিল তোমার মেয়ে একদিন অনেক বড় হইব, সেই স্বপ্ন পূরণের জন্য যাচ্ছি। আমি যেন তার আর তোমার স্বপ্ন পূরণ করতে পারি। জানো আম্মা, উনি অনেক কষ্ট করেছে আমার জন্য। আমার জীবনে এত ভালো মানুষ পাবো ভাবিনি। কুসুম, হ্যাঁ এই তো, চলো এখন। চলুন, আমি বরং সবাইকে বলে আসি। অর্ণব মাথা নাড়ল, চোখের পানিটুকু মুছে মায়ের চৌতে চুমু খেয়ে কুসুম চলে গেল। বাসার বাকিদের কাছ থেকে দোয়া নিয়ে ওরা বেরিয়ে পড়ল। যথাসময় হলে পৌঁছেও গেল। শোনো, আগে প্রশ্ন ভালো করে পড়বে, তারপর লেখা শুরু করবে। একদম নার্ভাস হবে না, তুমি তো সবই পারো, তাই চিন্তিত হবে না। আশেপাশে বেশি তাকাবে না, নিজের মতো করে পরীক্ষা দিবে। আমি এখানেই আছি, সমস্যা নেই। টিচারদের সাথে কথা বলেছি, কোনো সমস্যা হলে তাদের বলবে, ঠিক আছে? কুসুম মাথা নিচু করে সায় দিল। অর্ণব কুসুমের মাথা তুলে কপালে চুমু খেল। এবার আর নিশ্চয়ই ভয় করবে না, আমার পাগলি আদরে বউ। যাও, মন দিয়ে পরীক্ষা দাও। দোয়া করবেন যেন আপনার সম্মান রাখতে পারি। সব সময় করি, এবার যাও। সবাই রুমে ঢুকেছে, বেল পড়ে যাবে। কুসুম মুচকি হেসে চলে গেল। পরীক্ষার পুরোটা সময় অর্ণব বাইরে ছিল। পরীক্ষা শেষ করে বের হতে কুসুমের হাসি হাসি মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হলো, সব কমন পড়েছে। যাক, তাহলে তো A+ আশা করা যায়। আশা করা যায়, বাকিটা আল্লাহ ভরসা। এখন চলুন বাসায় যাই, ক্ষুধা লাগছে ভীষণ। চলো আগে খেয়ে নেই, তারপর বাসা। এমা কেন, বাসায় গিয়েই খাবো, সবাই অপেক্ষা করছে তো। চুপ থাকো, তোমার কাছে শুনতে চাইছি। কুসুম আর কি বলবে, অর্ণবের কথাই শেষ কথা। দুপুরের খাবার খেয়ে ওরা বাসায় গেল। দেখতে দেখতে কুসুমের পরীক্ষা শেষ হলো। নীলা চৌধুরীরও বেশ পরিবর্তন হয়েছে। আরিফ দেশে নেই, বিদেশে পাড়ি জমিয়েছে। কুসুম আগের থেকে বেশ সুন্দর হয়েছে। রাতে কুসুম হাতে পায়ে লোশন দিচ্ছিল আর অর্ণব কাজ করছিল। কাল তো তোমার রেজাল্ট দিবে, তাই না? সহসা কুসুমের হাত থেমে গেল। কালই দিবে কেন? আরো কয়েকদিন দেরি করে দিলে কি এমন হতো? রেজাল্টের সময় এসে গেলে দিবে না? আমার না খুব ভয় লাগছে কি হবে।
কাছে এসো। কুসুম কাছে গিয়ে বসলো। অর্ণব কুসুমের মাথা বুকের সাথে চেপে ধরে বলল, সব ভালো হবে, দেখো এত চিন্তা করো না, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি কেউ বলে দেয়? কালকেই দেখবা। বললে কি হয়েছে, বলুন না। না, কাল আসুক তারপর। কুসুম মুখ গোমরা করে শুয়ে পড়ল। অর্ণব মুচকি আসলো। পাগলি, কাল যে আপনার 18 বছর হচ্ছে, মনে আছে কি? কাল তোমায় আমার মনের কথা বলবো, আমার ভালোবাসায় রাঙিয়ে তুলবো বউ। সকাল থেকে কুসুম ঘরের দরজা দিয়ে বসে আছে। কেউ তাকে বের করতে পারছে না। যদি ফেল করে তাহলে সে কি করবে? হাত কাটবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর করে বিকেলও হলো। অর্ণবের খবর নেই। অর্ণব এলো সন্ধ্যার কিছু সময় আগে। কুসুম কই? কুসুম কি ব্যাপার দাদু ভাই, এত দেরি করলে কেন? কুসুম তো সেই যে দরজা দিয়েছে খুলছেই না। ডাকো ওকে, আজ ওর একদিন কি আমার একদিন। কেন দাদু ভাই, রেজাল্ট ভালো হয়নি? আচ্ছা থাক, বকো না, পরের বার ভালো হবে। ওকে আগে আসতে বলো। লিলি, কুসুমকে গিয়ে নিয়ে আয়। লিলি কুসুমকে জোর করে নিয়ে এলো। ইতিমধ্যে সবাই উপস্থিত। কুসুম কেঁদে ভাসিয়ে দিয়েছে। অর্ণবের রাগী গলা তার কানে গেছে। অর্ণব কুসুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জড়িয়ে ধরল। কংগ্রাচুলেশন মাই লেডি, আপনার A+ আসছে। কুসুম কেঁদে ফেললো আবার। সবাই অভিনন্দন জানালো, খুশি হলো খুব। রাতের খাবার বেশ মজার হলো। রাত 12টা বেজে 1 মিনিট। সবাই ঘুমিয়ে অর্ণব কুসুমকে ডেকে তুলল। কি হলো, তুললেন কেন? ঘুম পেয়েছে তো। হ্যাপি বার্থডে বউ, 18 বছরের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। কুসুম হাঁ করে রইল। খুশিতে জড়িয়ে ধরল অর্ণবকে। আপনি জানতেন? আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার একমাত্র আদরের বউয়ের জন্মদিন, আমি ভুলি কি করে? নিন কেক কাটুন। কুসুম হেসে কেক কাটলো, অর্ণবকে খাওয়ালো, নিজেও খেলো। বাসার সবাই? চিন্তা করো না, কাল সারপ্রাইজ হবে। একটা কথা বলি? বলুন না। আমি তোমায় ভালোবাসি, আমার পিচ্চি আদুরে ছানা বউটাকে ভীষণ ভালোবাসি। কুসুমের চোখ পানি চিকচিক করছে। অর্ণবকে জড়িয়ে ধরে বলল, আমিও আমার সুদর্শন স্বামীটাকে ভালোবাসি। তাহলে কি আজ ভালোবাসা পূর্ণতা পাবে? এতদিনে ধৈর্য কি শেষ হবে? কুসুম কিছু বলল না। মুচকি হেসে আরো একটু শক্ত করে জড়িয়ে নিল। বলে বাবাদের চুপ থাকা সম্মতির লক্ষণ, তাই আজ আর ছাড়াছাড়ি নাই। পূর্ণতা পেল দুটো মানুষের ভালোবাসা। অর্ণব তার আদুরে বউটাকে আর একটু আদরে করে তুলল। ওরা ওদের কাজ করুক, আমরা আর কথা না বাড়াই।